তাহলে দেখো আজকে আমরা 8 এর ও নাম্বার দিয়ে ক্লাসটা শুরু করব। আমাদের গতদিন 8 এর এম এন এই পর্যন্ত হয়ে গেছিল। এই ও নাম্বারটা কভার করলেই তাহলে আমাদের 8 সংক্রান্ত কোশ্চেন গুলা কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে মূলত বুয়েটে আসা একটা কোশ্চেন তুলে দিয়েছে। এখানকার কোশ্চেনটা কিরকম সেই জিনিসটা আমরা পড়ে ফেলি। এখানে বলছে ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটা পড়ন্ত বস্তু কণাকে আঘাত করার জন্য 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয়। যদি বন্দুক হতে বের হওয়ার মুহূর্তে বস্তু কণাটা স্থির অবস্থা থেকে নিচে পতিত হওয়া শুরু করে, তাহলে গুলিটা আনুভূমিকের সাথে কত করে নিক্ষেপ করতে হবে যাতে করে গুলিটা ওই পড়ন্ত বস্তুকে হিট করে। আচ্ছা, পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা স্ক্রিনটা দেখি যেখানে কি বলা হচ্ছে, সাধারণত কেসগুলো কিরকম হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা বলা হচ্ছে ভূমি থেকে 300 মিটার মানে উচ্চতা হতে, তাহলে প্রথমেই আমরা একটা গ্রাউন্ড লেভেল দিয়ে এখান থেকে 300 মিটার উচ্চতা দিলাম। এই মনে করো এখানে এখন ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটা পড়ন্ত বস্তু কণাকে, তাহলে পড়ন্ত একটা বস্তু মানে কি, এখান থেকে একটা বস্তু পড়ন্ত বস্তুর মতো বা ফ্রি ফলিং বডির মতো পড়বে। এখন একে আঘাত করার উদ্দেশ্যে আবার কি করা হয়েছে, এই ভূমি বরাবর 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয়। তার মানে কি, তার মানে মনে করো এই যে এখান থেকে, তাহলে এই যে 500 মিটার দূরত্ব ভূমি থেকে, এই যে 500 মিটার, এই দূরত্বটা 500 মিটার, এই দূরত্ব থেকে এইখানে একটা বন্দুক তাক করে রাখা হয়েছে। কি করতে হবে, এই বন্দুকটা দিয়ে গুলি করে এই বস্তুটাকে, এই পরন্ত বস্তুটাকে আঘাত করতে হবে। এখন তারপরে কি বলা হয়েছে যে বন্দুক থেকে গুলি বের হওয়ার মুহূর্তে বস্তু কণাটা স্থির অবস্থা থেকে যদি নিচে পড়তে শুরু করে, তাহলে গুলিটা আনুভূমিকের সাথে কত করে নিক্ষেপ করতে হবে। মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা পরন্ত বস্তু রাখা আছে। এখন এই ব্যাপারটা এখানে একটা বন্দুক রাখা আছে বা এখানে একটা ডার্ট থ্রোয়িং মানুষ আছে। এখন উনি কি করবে, উনাকে একটা নির্দিষ্ট কোণে বন্দুকটা বা তীরটা যেটাই আমরা বলি সেটাকে স্থাপন করতে হবে। এখন কত কোণে স্থাপন করলে, এখানকার কোণটা কত হলে কি করবে, এই বন্দুকটা বা এই তীরটা গিয়ে এই পরন্ত বস্তুটাকে আঘাত করবে, এই জিনিসটা চাওয়া হয়েছে। তাহলে এখন এখানে আঘাত করার ঘটনাটা কিরকম ঘটবে, আঘাত করার ঘটনাটা ঘটবে এরকম, মনে করো টি সময় পরে তারা আঘাত করলো। এখন টি সময় পরে যদি তারা আঘাত করে তাহলে কি হচ্ছে, এখন এইখানে বলা হয়েছে যে এই পরন্ত যে বস্তুটা আছে এই যে এখানে এই পয়েন্টে, আর এখানে যে গুলি করব আমরা, এখন এদের দুজনকে কি বলা হয়েছে, এদের দুজনের ঘটনাটা এরকম যে একে পড়তে দেওয়া শুরু হলো এবং সেই সেম মুহূর্তে, একদম সেম মুহূর্তে একই সাথে কি হলো, এখান থেকে বন্দুক থেকে গুলি নিক্ষিপ্ত হলো। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এখান থেকে এখানে একটা বস্তু ধরে রাখা আছে আর এখান থেকে কারো দায়িত্ব সেই পরন্ত বস্তুটাকে হিট করা। তো তখন ওকে আলটিমেটলি কি করতে হবে, এই বস্তুটা যে কিছু দূর পড়বে, মানে এই যখন তোমার 500 মিটার দূর থেকে যদি সে আঘাত করতে চায়, তাহলে তো কি হবে, তখন এই গুলিটাকে এই পথটা যাইতে তো একটা সময় লাগে। তো তখন ওই সময়টাতে কি হবে, পরন্ত বস্তুটা কিছুদিন নিচে নেমে যাবে, তখন সে কি করবে, এই গুলিটা এখানে গিয়ে আঘাত করবে। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা, অর্থাৎ কিরকম যে একটা পরন্ত বস্তু পড়তেছে, ওকে কিরকম অবস্থায় কোণে রাখলে ওই পরন্ত বস্তুটাকে হিট করা যাবে, এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটাই আমাদের প্রশ্ন, এইটাই চাওয়া হয়েছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে গিয়ে সে হিট করবে। নিচে কেন হলো, নিচে এই কারণে হলো যে বন্দুক থেকে গুলি ছোড়ার ঠিক মুহূর্তে, একই মুহূর্তে ওরা কি করছে, এখান থেকে বন্দুক থেকে গুলিও বের হয়েছে, এখান থেকে পরন্ত বস্তুও পড়া শুরু করছে। তো তখন কিছুদূর নেমে যাওয়ার পর, এই এতদূর নেমে যাওয়ার পরে কি হয়েছে, ওদের তখন এই বন্দুকের গুলিটা ওই পরন্ত বস্তুটাকে হিট করছে। এখন তাহলে তথ্যগুলোকে যদি আমরা লিখে ফেলি, তাহলে দেখো বলা আছে কি যে 300 মিটার উচ্চতা থেকে, তাহলে এই পুরা হাইটটা হচ্ছে 300, এই পুরাটা হলো 300 মিটার। এখন আমরা কি দেখতেছি এখান থেকে, এইখানে মনে করো বিভিন্ন চলক গুলাকে আমরা ধরে নিই। এই যে মনে করো যত বেগে বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে সেটা হচ্ছে v0। আর এর ক্ষেত্রে এটা যেহেতু পরন্ত বস্তুর ঘটনা, পরন্ত বস্তুর ঘটনা কি দেখতেছি আমরা, এই যে টি সময় পরে তারা আঘাত করবে আমরা বলছি, তাহলে টি সময় সে ধরে নিলাম এই এইচ উচ্চতা নেমে গেছে, এটুকু এইচ। এখন দেখো এটুকু যদি এইচ হয় তাহলে এই বাকিটা কত বলো দেখি, 300 মাইনাস এইচ, তাই না? কেন, কারণ এই পুরাটা 300 হলে এটুকু যদি এইচ হয় তাহলে এটা হচ্ছে 300 মাইনাস এইচ। এই তো চলে গেল। তাহলে এই ঘটনাগুলো আমরা এখান থেকে খেয়াল করবো। এইবার দেখো এইখানে আমাদের মূলত যে টাস্কটা সেটা হচ্ছে যে সবগুলার প্রপার হচ্ছে গিয়ে ইকুয়েশন গঠন করে রাখা। প্রপার ইকুয়েশন গঠন করলেই তখন ওখান থেকে অবশ্যই আমরা মানটা পাবো। তো এখন এই জিনিসটা সিমিংলি বা দেখতে একটু টাফ মনে হলো, আমরা ধাপে ধাপে আগে প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করতে পারলে অবশ্যই ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এইখানে দুইটা বস্তু আছে, একটা প্রাসের বস্তু আর একটা পরন্ত বস্তু। তাহলে প্রথমে আমরা পরন্ত বস্তুর জন্য এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় বা কোন ইকুয়েশন গঠন করে রাখা যায় সেই জিনিসটা আমরা দেখি। তাহলে এখন আমরা কি ধরে নিছি, যেটা টি সময় পরে
পরস্পরকে আঘাত করছে। তাহলে এখন যদি টি সময় পরে আঘাত করে তাহলে পরন্ত বস্তুটা কি, এই যে এইচ উচ্চতা নামছে, তাহলে এটা অবশ্যই কি টি সময় নামছে। এইচ উচ্চতাটা নামছে কোন সময়, টি সময়। এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা পরন্ত বস্তু টি সময়ে কি দূরত্ব অতিক্রম করে, এই জিনিসটা তোমরা পাইছি। এই জিনিসটা কি পাইছি, এই জিনিসটা পাইছি পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, তার মানে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার থেকে কি হাফ জিটি স্কয়ার। এই তো এই জিনিসটা আমরা পাইছি। তাহলে এখন এইখানে আমরা যদি এটা বলতে পারি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে এর এই যে উচ্চতাটা এটা অতিক্রান্ত হচ্ছে হাফ জি টি স্কয়ার, তাহলে এটা চলে গেল। তাহলে এর উচ্চতার যে সমীকরণ অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে সেটা আমরা করলাম। এই জিনিসটা তুমি অন্যভাবে চিন্তা করে আনতে পারতাম। কিভাবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট একটা উচ্চতা করতে সময় লাগে কত, সেটার সূত্র আমরা জানি টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h/g। সেখান থেকেও তুমি এই জিনিসটা আনতে পারতাম। এইটা আর এইটা সেম জিনিস, একটা থেকে আরেকটা উদ্ভূত। আচ্ছা গেল। তাহলে আমরা পরন্ত বস্তুর কাজটা করলাম। এখন বলো দেখি পরন্ত বস্তুকে নিয়ে আর কোনো কাজ করা যাবে? আর কোনো কাজ করার মতো কিন্তু আমাদের স্কোপ নাই, ওটা নিয়ে তথ্যই আর নাই বেশি। ওর তো ইউ শূন্য, ইউ তো শূন্য বিবেচনা আগেই করছি, ইউ শূন্য মানে পরন্ত বস্তু মানে ইউ শূন্য। এইচ দেওয়া ছিল, এইচ এর কাজটা করলাম। পরন্ত বস্তু নিয়ে আর কাজ করার মতো কিন্তু কোনো কিছু নাই। তাহলে পরন্ত বস্তুর যে ইকুয়েশন গঠনের ব্যাপারটা সেটা আমরা করে ফেললাম। তাহলে এইবার কার ইকুয়েশন গঠন করবো? এইবার আমরা গঠন করবো ইকুয়েশন প্রাসের জন্য। এখন প্রাসের ক্ষেত্রে খেয়াল করো, এর কি আছে, আনুভূমিক বরাবর দূরত্ব দেওয়া আছে, আবার উল্লম্ব বরাবর দূরত্বটাও সেখান থেকে 300 মাইনাস এইচ আমরা পাচ্ছি। তাহলে এই যে ব্যাপারটা পাচ্ছি, তাহলে আমরা কি করব? প্রাসের ক্ষেত্রে তো আমরা জানি, প্রাসের নারী নক্ষত্র বিশ্লেষণ করার সময় আমরা কি শিখছি, যে ওকে সব যদি বিশ্লেষণ করতে হয় তাহলে দুই দিকে বিশ্লেষণ করতে হবে, আনুভূমিক দিকে আর উল্লম্ব দিকে। তাহলে এখন আমরা সেই কাজটাই করব এই প্রাসটার ক্ষেত্রে, আনুভূমিক দিকে এবং উল্লম্ব দিকে এই দুইটা দিকে কি কি কাজ করা যেতে পারে সেই জিনিসটা দেখবো। তাহলে দেখি আমরা, তাহলে আনুভূমিক দিকে কি করা যায় দেখো। আনুভূমিক দিকে তুমি লিখতে পারো যে এই দূরত্বটা, এই আনুভূমিক দূরত্বটা সে কত সময় অতিক্রম করছে, টি সময়। আর আমরা কি জানি আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু vxt। x মানে কি, x মানে x অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর দূরত্ব, vx মানে আনুভূমিক বরাবর তার বেগের উপাংশ, আর t তো ওই নির্ধারিত সময়টা। তাহলে যেহেতু আমরা ধরে নিচ্ছি টি সময় পরে তারা আঘাত করছে, টি সময় তাহলে কত দূরত্ব, কত আনুভূমিক দূরত্ব সে পাড়ি দিছে, 500 মিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা নট টি, এই জিনিসটা লিখতে পারো। এখন এইখানে দেখো ভি নটের মান তুমি জানো না, থেটা নটের মানও তুমি জানো না, থেটা নটের মান বের করতে হবে, টি এর মানও কিন্তু তুমি জানো। এইখানকার একটা জিনিসের মান তুমি জানো না, জাস্ট এক্স এর মানটা জানো। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 500, আনুভূমিক দূরত্ব 500। তাহলে লিখে দিলাম আমরা 500 গেল। তাহলে এই প্রাসের ক্ষেত্রে আমরা আনুভূমিক দূরত্বের যে ব্যাপারটা এই জিনিসটা করে ফেললাম, আনুভূমিক দিকে ইকুয়েশন গঠন করলাম। এবার উল্লম্ব দিকে ইকুয়েশন গঠন করবো। এখন দেখো উল্লম্ব দিকে কি দেওয়া আছে, উল্লম্ব দিকে তোমার এই যে এইচ এর মানটা দেওয়া আছে, একটা প্রাস, একটা রেগুলার প্রাস। এটা তো রেগুলার প্রাসের ক্ষেত্রে রেগুলার প্রাস কোন একটা মুহূর্তে যে উচ্চতায় অবস্থান করে সেটা হচ্ছে এইচ এর মান, আর ওর তো তোমার ভি নট থেটা নট এই জিনিসগুলো পাইছে। তাহলে এখন দেখি কি কি তথ্য দেওয়া আছে এই উল্লম্ব বরাবর, তাহলে আমরা ওখান থেকে ইকুয়েশন গঠন করব। এইচ দেওয়া আছে, এইচ এর মান হচ্ছে 300 মাইনাস এইচ। আচ্ছা এই এইচটা উচ্চতা নির্দেশ করতেছে, এইচ না বলে এটাকে উচ্চতা বলতে পারো বা ওয়াই মনে করো বললাম। তাহলে এখন y ইজ ইকুয়াল টু হচ্ছে 300 মাইনাস এইচ গেল। আর কি জানো তুমি, আর জানো তুমি উল্লম্ব বরাবর হচ্ছে যেটা কাজে লাগবে ভি নট দেওয়া আছে, থেটা নট দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে এই চারটা জিনিস নিয়ে তুমি কোন ফর্মুলা গঠন করতে পারবে, জি তো তোমার হাতে আছে। তাহলে এই চারটা নিয়ে কোন ফর্মুলা করতে হবে বলো দেখি। এই চারটা নিয়ে করতে ফর্মুলা হচ্ছে যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, অর্থাৎ ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এইটা তার মানে এইগুলা নিয়ে গঠিত সমীকরণ হচ্ছে ওয়াই বা এইচ। এইচ এখানে আমরা লিখতাম, এইচ এখানে লিখতে মানা করতেছি কেন, কারণ এইচ এর মানটাতে এইখানে এইচ আছে, এখানে এখানে এইচটা না লিখলেও মানে না লিখলে ভালো, কিংবা এইচ ড্যাশ দিতে পারো তোমরা আর কি, নোটেশনটা ভিন্ন দিও, জাস্ট এটুকু নোটেশনটা ভিন্ন দিও, কারণ এখানে ওর প্রকাশে এইচ নিজে আছে। আচ্ছা তাহলে আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই জিনিসটা জানি। এখন এই যে এখানে এইচ বা ওয়াই এটার মান কিন্তু আমরা জানি, এটার মান আমরা জানি, যেহেতু এটার মান আমরা এখানে বসায় দিতে পারি। এটার মান কত, এটার মান হচ্ছে 300 মাইনাস এইচ, 300 মাইনাস এইচ করলাম গেল। এখন এই ব্যাপারটা থাকার পরে এখন এখানে খেয়াল করো, এই যে তোমার তাহলে গেল কি, তাহলে তুমি এখানে যে মানে তিনটা ইকুয়েশন গঠন করার মতো ব্যাপার ছিল সেগুলো কিন্তু সবগুলাই করছো তুমি। পরন্ত বস্তুর ক্ষেত্রে করছো, পরন্ত বস্তুর এইটা বাদে আর কোনো ইকুয়েশন গঠন করা সম্ভব না এখান থেকে। আনুভূমিকের ক্ষেত্রে করছো প্রাসের, আর উল্লম্বের ক্ষেত্রে করছো। এখন তোমার কি হবে, এখন দেখো আর কি এখান থেকে তো মানে যা করার করে ফেলছি। এখন তোমাকে কি করতে হবে, এখন এই যে ইকুয়েশন গুলো গঠন করলা সবগুলা অ্যাসপেক্ট বা সবগুলা দিক বিবেচনা করে
এইগুলাকে এখন কি করতে হবে, অ্যানালাইসিস করে আমাকে কাঙ্ক্ষিত মানটা অর্থাৎ থিটা নটের মানটা বের করতে হবে। তাহলে দেখি আমরা কি করা যায়। আচ্ছা, এই লাইনটার দিকে একটু খেয়াল করো। 300 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু কি, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার যে বলছি আমরা। এইখানে দেখো, এইখানে আমরা কি বসাই দিতে পারি, এই যে হাফ জি টি স্কয়ার আছে, হাফ জি টি স্কয়ারের ক্ষেত্রে কি আমরা এইচ বসাই দিতে পারি না, কারণ এইচ এর মানটাই হচ্ছে হাফ জি টি স্কয়ার। তাহলে এই যে হাফ জি টি স্কয়ারের জায়গায় এর পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারবো, এইচ লিখতে পারবো। তাহলে ওর পরিবর্তে এইচ লিখলে কি দাঁড়াবে দেখো, ভি নট সাইন থিটা নট টি মাইনাস এইচ গেল। এখন এখান থেকে কি করতে পারি আমরা, দেখো এই পাশে মাইনাস এইচ আছে, এই পাশে মাইনাস এইচ, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে চলে গেল। এই মনে করো ওকে ক্যান্সেল করে আমি যদি মানে মুছে ফেলি, এই মুছে ফেললাম, তাহলে দেখো তো এখান থেকে কিসের মান পাইলে তুমি, তাহলে তুমি এখান থেকে ভি নট সাইন থিটা নট টি এর মান পাইলা, সেটা হচ্ছে 300। এইবার একটু খেয়াল করো, তোমার কিন্তু এই ভি নট কস থিটা নট বের করা আছে, আর এখানে তোমার কি আসলো, ভি নট সাইন থিটা নট টি আসলো। তাহলে এই যে ভি নট কস থিটা নট টি আর ভি নট সাইন থিটা নট টি আসলো, এই দুইটা থেকে কি খুব সিম্পলি আমরা কি এই ট্যান থিটাতে যেতে পারবো না, অর্থাৎ থিটাতে যেতে পারবো না। কিভাবে, জাস্ট একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করে দিলেই জিনিসটা চলে আসবে। যেহেতু ট্যান থিটা আনতে চাচ্ছি আমরা, তাহলে এই যে এটাকে দিয়ে ভাগ করে দিই, এই 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করি, সরি এটাকে যদি 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিলাম, তাহলে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করে দাও, সিম্পল দিলা, ভাগ করে দিলে তাহলে কি থাকবে, তাহলে থাকতেছে ভি নট সাইন থিটা নট টি বাই ভি নট কস থিটা নট টি। এই তো, তাহলে এখান থেকে মানটা আসে কত, এখান থেকে মানটা আসে 300 বাই 500 এরকম থাকলো। এখন এখান থেকে খুব সিম্পলি আমরা সবগুলো কাজ করে ফেলতে পারবো। কেন, কারণ সবগুলো জিনিস চলে যাচ্ছে ক্যান্সেল হয়ে, ভি নট আর ভি নট চলে যাচ্ছে, টি আর টি চলে যাচ্ছে, থাকতেছে জাস্ট সাইন থিটা নট বাই কস থিটা নট। এটার মিনিং কত, এটার মিনিং হচ্ছে ট্যান থিটা নট। এই তো হয়ে গেল। তাহলে আমরা লিখে ফেলবো এখানে ট্যান থিটা নট। আবার এখানে 300 বাই 500 আছে মানে কি 3 বাই 5, এই তো সিম্পল হয়ে গেল। তাহলে থিটা নটের মানটা কত, থিটা নটের মান হচ্ছে ট্যান ইনভার্স 3/5। এটা করে যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত থিটা নটের মান, অর্থাৎ কত কোণে আদি নিক্ষেপণ কোণটা কত হতে হবে সেই জিনিসটা বের করতে হবে। তাহলে এখন এই ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা যায়। এইটা তোমাদের প্রবাবলি বইটা যখন আসছিল তখন ফিজিক্স পার্টটাতে এই জিনিসটা আসছিল। এখানে কোশ্চেনটা মানে অ্যাড করার সময়, এটা তো নতুন এডিশনে অ্যাড করছে কোশ্চেনটা, এখানে ম্যাথেও অ্যাড করে দিছে। যেহেতু ম্যাথে অ্যাড করে দিছে এই জন্য এই জিনিসটা করে দিলাম। ফিজিক্স ব্যাচে ওইটা করাই দিছি, ফিজিক্স ব্যাচে করাই দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কেন হয় সেটার পিছনে একটা থিওরেম দিয়ে ওই জিনিসটা কি কারণে হচ্ছে, কোন থিওরি দিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করলে আসলে দেখে উত্তর বলা যাবে, এই ব্যাপারগুলো আর কি ওখানে মানে এক্সপ্লেইন করা আছে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো এইখানে এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা কি কোশ্চেনটা, যে কোশ্চেনটা সলভ করবো সেই জিনিসটা একবার রিভিউ দিয়ে নিই, যে কাজগুলো কি করছি আমরা। সেটা হচ্ছে যে আমরা এখানে দেখছিলাম স্কিমটা, প্রথমে স্কিমটা হচ্ছে এরকম যে একটা নির্দিষ্ট হাইট আছে আর নির্দিষ্ট একটা আনুভূমিক দূরত্ব আছে। তো এখানে একজন শিকারী, সে কি করছে, বন্দুক তাক করে রাখছে এই উপর থেকে নিচে নামা বস্তুটাকে হিট করার জন্য। তাহলে এখন এই বন্দুক থেকে গুলি এবং পরন্ত বস্তু ছেড়ে দেওয়াটা, এই দুইটা একই সাথে সংঘটিত হয়েছে। তাহলে একদম একই সাথে হয়েছে, যখন একে ছাড়ছি ঠিক ওই মোমেন্টে বন্দুক থেকে গুলিটা বের হয়েছে। এই দুইটা যদি হয়ে থাকে তাহলে বলছে যে এই ক্ষেত্রে হচ্ছে কি বলে কত কোণে নিক্ষেপ করতে হবে, নিক্ষেপণ কোণটা কত হতে হবে এটা চাওয়া হচ্ছে। তাহলে এখন আমরা দেখতেছি এখানে দুই ধরনের বস্তু আছে, একটা হচ্ছে পরন্ত বস্তু আর একটা হচ্ছে প্রাসের প্রক্ষেপণ করা হয়েছে এমন একটা বস্তু। তাহলে এইগুলা নিয়ে কিভাবে অ্যানালাইসিস করা যেতে পারে, প্রথমে আমরা ইয়াতে গেছি, পরন্ত বস্তুর ক্ষেত্রে গেছি, সেইখানে যা অ্যানালাইসিস করার ওই ক্ষেত্রে জাস্ট একটা ইকুয়েশন আসে, সেই জিনিসটা এনে ফেলছি। তারপরে প্রাসের ক্ষেত্রে আসছে, প্রাসের ক্ষেত্রে তো আনুভূমিক দিকে আর উল্লম্ব দিকে বিশ্লেষণ করলেই হয়ে যাবে। তাহলে এই দুইটাই বিশ্লেষণ করার মতো দিক আছে, আনুভূমিক দিক এবং উল্লম্ব দিক। তখন আমরা আনুভূমিক দিক এবং উল্লম্ব দিকে বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করার পর মূলত আমাদেরকে এই ইকুয়েশন গুলাতে খেয়াল রাখতে হয়েছে ভালোভাবে, ইকুয়েশন গুলাতে ভালোভাবে খেয়াল রাখলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। জাস্ট কি করছি আমরা, এখান থেকে এইচ এর মান এটা বসাইছি, ক্যান্সেলেশন করছি এবং এই জিনিসটা পাইছি, তারপরে একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করে জিনিসটা নিয়ে আসছি। এখানে আরেকটা কাজ আমি করতে পারতাম বা তোমরা করতে পারো, সেটা হচ্ছে কি যে এখানকার টিটা এখানকার টি এর সমান, তাই না? কারণ এখানে টি যা এখানেও টি তাই, টি তো টোটালি এদের আনুভূমিক বলো বা উল্লম্ব বলো এদের উপর তো ডিপেন্ড করতেছে না, টিটা টিটা একদম টোটালি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার। তাহলে এখানকার যা টি এখানকার টিটাও তার মান, তাহলে যে কোনো একটা থেকে মান বসায় মান নিয়ে এখানে বসাতে পারো। যেমন 1 নাম্বার থেকে নিয়ে তুমি 2 নাম্বারে বসাতে পারো, 2 নাম্বার থেকে নিয়ে তুমি 1 নাম্বারে বসাতে পারো, যেটাই করো চলে আসবে জিনিসটা। এই তো চলে গেল আমাদের 8 এর ও নাম্বার ম্যাথটার সলিউশন। আশা করা যায় এই ব্যাপারটা তোমরা টোটালি বুঝছো। এইবার এখন আমরা কিসে যাব, 8 এর ও নাম্বার করার সাথে সাথে আমাদের কিন্তু 8 এর যে কোশ্চেন গুলো সলভ করার ছিল সেইগুলো আমরা কভার করে ফেললাম। এইবার আমরা যাব 9 এর কোশ্চেন। 9 এর প্রথম প্রশ্নটা আমাদের বেশ ইন্টারেস্টিং, তাহলে
তাহলে এবার সেটা একটু খেয়াল করি। তাহলে দেখো এইবার আমরা এই প্রশ্নটা সলভ করবো। এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এবং আমার বেশ পছন্দের একটা প্রশ্ন। তাহলে এখন দেখো এইখানে কি বলা হয়েছে, এখানে বলছে যে কোনো প্রক্ষিপ্ত বস্তু গতিপথে কোনো বিন্দুতে ওর বেগ হচ্ছে, যে কোনো বিন্দুতে ওর বেগ যদি ইউ হয় এবং আনুভূমিক তলের সাথে নতি আলফা হলে প্রমাণ করো যে ইউ বাই জি সাইন আলফা এই সময় পরে ওর কি হবে হচ্ছে বস্তুটা পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে, এই কথাটা বলা আছে। আচ্ছা তাহলে এখন এখানে দেখো প্রথমে যে ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো সেটা কিরকম, যে যে কোনো একটা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের যে কোনো বিন্দুতে বেগটা ইউ। আচ্ছা এই যে কোনো বিন্দুতে বেগ ইউ বলছে, এখন এইটা ধরে কাজ করার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা একটু বলি। প্রথম কথা হচ্ছে আমরা রেগুলার একটা প্রাস এঁকে ফেলি। এই গেল আমাদের একটা মনে করো রেগুলার প্রাস গেল এটা। এখন এর বলছে যে কোনো বিন্দুতে বেগটা ইউ হইলে তার এত সময় পরে কি হবে, পূর্বোক্ত বেগের সাথে সেটা লম্বভাবে অবস্থান করবে। এখন দেখো এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে কোনো বিন্দুতে বেগ ইউ বলছে, তাহলে এই ব্যাপারটা কিরকম, এই ব্যাপারটা হচ্ছে এইখানে ইউ হইতে পারে অথবা একদম ছোড়ার সময় ইউ হইতে পারে, যে কোনো সময় তো ইউ হইতে পারে, তাই না? এই ব্যাপারটা এইখানে মূলত আমরা যেভাবে যে কাজটা করবো আর কি, যে কাজটা করলে সুবিধা হয় সেটা কি, সেটা হলো তুমি একদম এই যে ছুড়ার মুহূর্তে যে ব্যাপারটা এটাকে ইউ ধরে নিবা। এখন কথা হচ্ছে ভাইয়া ছুড়ার মুহূর্তেই কেন ইউ ধরতেছেন আপনি, ছুড়ার মুহূর্ত ছাড়াও তো ইউ হইতে পারে, সেই জিনিসটার ক্ষেত্রে এটা তো ইউ হইতে পারে অন্যান্য পয়েন্টে। এখন কথা হচ্ছে ছোড়ার মুহূর্তে ইউ এই কারণে ধরে নিতে বলতেছি, তুমি খেয়াল করো এখানে যখন এই প্রাসটা এই অবস্থায় আছে এরকম, এটা যদি রেগুলার প্রাস হয়, তুমি যদি এইখানে ইউ বিবেচনা করো তাহলে আমি কি করতে পারি, এইখানে এই লেভেলটা বিবেচনা করে এই জিনিসটাকে আবার একটা রেগুলার প্রাস বানাইতে পারি না? দেখো তো তুমি এখানে ইউ বলছো, তুমি দেখছো যে প্রশ্নে দেওয়া আছে এই ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে যে কোনো বিন্দুতে তার বেগ যদি ইউ হয় এবং আনুভূমিক তলের সাথে নতি আলফা হয়, তখন তুমি ধরে নিছো এখানে ইউ বেগ আর আলফাটা নতিটা, মানে নতি মানে কোণ, নতি মানে কোণ বা ঢাল আর কি, ঢাল বলতে কতটুকু ঢালু এটা নির্দেশ করে। আচ্ছা নতি বা নতি মানে কোণ বোঝানো হয়েছে, এই সময় ওর কোণটা হচ্ছে আলফা। তাহলে এখন তুমি এইখানে ধরলা যে ইউ, যে এখানে ইউ ধরলো, আরেকজন মনে করো ইউ ধরলো এখানে, এখানে ধরলো, আরেকজন একদম যখন নিক্ষেপ করছে তখন ইউ ধরলো, এরকম তিনজন মনে করো তিনটা ধরলো। এখন আমি কি বলছি কথাটা, আমি বলছি যে যেখানে ইউ ধরো না কেন তুমি কি করবা, আদি অবস্থায় ইউটা ধরে কাজ করবা, আদি অবস্থায় ইউ। এখন কেন বলছি এটা, এইটা বলার কারণ হচ্ছে তুমি যদি এখানেও ইউ ধরো তাও কি হবে বলো দেখি, তাও যেটা হবে যে ওর এই যে কি বলে তোমার এই আলফা কোণে যে করছো, তখন আমি কি করতে পারি, এই বরাবর একটা সারফেস কল্পনা করে এইটাকে কি করে দিতে পারি, এটাকে তখন আমি হচ্ছে কি একটা রেগুলার প্রাস বিবেচনা করতে পারি। তাহলে এইটাও একটা রেগুলার প্রাস হলে এইটাও তো রেগুলার প্রাস, তার মানে জিনিসটা সেম হচ্ছে, মানে ঘুরে ফিরে ভালো মতো বুঝো। তুমি এই পয়েন্টে ওই যে কোনো বিন্দুতে যে বেগের দিকটা এটা ডিফাইন করছো, কারণ আমি কি বলছি, আমি বলছি যে দেখো তুমি যাই দেওয়া থাক না কেন তুমি ওটা আদি বিন্দুতে ধরো। কেন ধরবা এটা বলছি, কারণ যে পয়েন্টেই দেওয়া থাকুক না কেন ওই পয়েন্ট গামী একটা আমি যদি তল নেই রেফারেন্স, তখন আমরা কোনটাকে ইয়া করব, তখন আমরা এইটাকে রেফারেন্স প্লেন বিবেচনা করবো। তো এখানে রেফারেন্স প্লেন বিবেচনা করে আবার ওইখানে একটা রেগুলার প্রাস গঠন করা সম্ভব, যেখানে কেসগুলো একই আসে। তো এই কারণে ঘুরে ফিরে এটাই হচ্ছে যে তুমি একদম আদিবেগটা ইউ নেওয়া, যে কথা যে কোনো পয়েন্টে ইউ নেওয়া সেই কথা, কারণ যে কোনো পয়েন্টে ইউ নিলে সেই জিনিসটাকে আবার আদিবেগ ধরে ওই রকম ওই রেফারেন্স প্লেন নিয়ে ওকে একটা রেগুলার প্রাস বা ওকে একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলার প্রাস বিবেচনা করা যায়। এখন আমাকে এইটা জানাও যে এই কথাটা বুঝছো কিনা, যে কোনো বিন্দুতে বেগ ইউ নিয়ে ক্যালকুলেশন করার যে ব্যাপারটা বলছে এইটা আদিবেগ ধরে নিয়ে করলেই হবে। কেন হবে সেটা কারণ আমি বলে দিচ্ছি। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা এটা জানা, যদি ঝামেলা থাকে আমি অবশ্যই আবার চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা এই ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের কাজটা বেশ সোজা। এই প্রশ্নটা আসলে যখন আমি নিজে ফেস করছিলাম, ফেস করার সময় হয়তো অনেক কঠিন লাগছিল, কিন্তু যখন আমি পরবর্তীতে জিনিসটা স্মুথলি চিন্তা করতে পারছি তখন বেশ ভালো লাগছে। তাহলে এখন এই জিনিসটা একটু আমরা কাজটা করি যে এখানে কি রকম হবে ব্যাপারটা। এইখানে ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা এই বুঝে গেছি যে যে কোনো পয়েন্টে বেগ বলছে মানে ওই আমরা ইউটাই ধরে নিব। তাহলে ইউ চলে গেল, তাহলে এটা গেল ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তোমার এটা এই ভি নটের মতো কাজ করতেছে, অর্থাৎ নিক্ষেপণ বেগের মতো কাজ করতেছে। আর এখানে আলফা কোণে বলছে, তার মানে কি এটা নিক্ষেপণ কোণের মতো কাজ করতেছে, যেহেতু প্রাসটাকে আমি এই পয়েন্ট থেকেই কি করতেছি বিবেচনা করতেছি, শুরুটা গেল। তাহলে এটা নিক্ষেপণ বেগ হলো আর এটা হলো নিক্ষেপণ কোণ। তারপরে কি বলছে, তারপরে বলছে যে প্রমাণ করো এত সময় পরে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে ধরে নিলাম, সেই সময়টা হচ্ছে টি। তাহলে ধরে নিলাম কি যে টি সময় পরে এই বস্তুটা কি করবে,
পূর্বোক্ত দিকের সাথে লম্বভাবে অবস্থান করবে। পূর্বোক্ত দিক মানে কোনটা? এই যে পূর্বে উক্ত দিক বা আগে যেটা দিক বলা হয়েছে সেটা। তাহলে এর সাথে কি করবে বলো দেখি? এর সাথে সে লম্বভাবে অবস্থান করবে টি সময় পরে। তাহলে এই ব্যাপারটা কিরকম? এই ব্যাপারটা তোমাদেরকে একটু আমি ভালোভাবে বুঝাই। এই মনে করো চিত্রটা বড় করে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, এই গেল একটা প্রাস। এখন এইখানে মনে করো এইখানে তুমি নিক্ষেপ করছো হচ্ছে 60 ডিগ্রি কোণে গেল। তাহলে এই যে নিক্ষেপ করছো এটাকে মনে করো লাইনটাকে আমি বর্ধিত করলাম। আচ্ছা বলো দেখি, এই লাইনটাকে বর্ধিত করার পরে এখন এর উপরে যদি আমি লম্ব আঁকি, এই মনে করো লম্ব আঁকলাম। এই লম্ব আঁকলে এই লম্বটা কি? এই দেখো দেখি এই পয়েন্টের বেগ নির্দেশ করতেছে না? দেখো তো লম্বটা অবশ্যই আমি এমন ভাবে আঁকার চেষ্টা করছি যাতে করে এইটা এই প্রাসের গতিপথের স্পর্শক হয়, কারণ স্পর্শক না হলে তো বেগ হবে না। এই কারণে তাহলে দেখো দেখি তাহলে কি বলা যাবে? এই যে দেখো এর উপরে লম্ব হয়েছে, এর যেটা দিক আছে ওর দিকের সাথে এটা কি হয়েছে? লম্ব হয়েছে না? আবার এই যে লম্ব যে হয়েছে এইখানে, তাহলে ব্যাপারটা বুঝো। তাহলে এইখানে কি হচ্ছে? এইখানে এই পয়েন্টের জন্য ওর দিকটা কি হচ্ছে? ওর দিকটা আগের দিকের সাথে লম্ব হচ্ছে। ক্লিয়ার? ভালো মতো বুঝো। আবারও বলে দিই, এইখানে তুমি যাত্রা শুরু করছো, নিক্ষেপণ বিন্দু এই দিক বরাবর গেল, তোমার এটা দিক, নিক্ষেপণ বেগের দিক। এখন প্রশ্ন বলছে যে একটা নির্দিষ্ট সময় পরে কি সময় পরে কি হবে? বলছে যে এই যে দিকে তুমি নিক্ষেপ করলা, নিক্ষেপণ বেগের দিক হলো, এর সাথে লম্ব বরাবর বেগের দিকটা আসবে। তাহলে এর সাথে কিভাবে লম্ব বরাবর বেগের দিকটা আসতে পারে সেই জিনিসটা আমি মূলত দেখাইলাম। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো বলো দেখি? তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে এই পয়েন্টের বেগ, এই পয়েন্ট একটা, এটা প্রথম পয়েন্ট, এবং এই পয়েন্টের বেগ, এই দুইজনের এই বেগের দিকগুলোর মাঝে কি অবস্থান করতেছে বা এই বেগের দিকগুলো কিরকম করতেছে? এরা দুইজন পরস্পর কি হচ্ছে? লম্ব বরাবর হচ্ছে। তাহলে ঘটনাটা হচ্ছে এইরকম। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বলো দেখি এর ক্ষেত্রে এই বেগটা, তাহলে এর ক্ষেত্রে ইয়াটা কত হবে, কিংবা এর বেগের দিকটা মানে এর মানটা কত হবে, এর কোণের মানটা, এই জিনিসটা আমাকে বলো। এর দিকটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এর দিকটা কত হবে, এইটা একটু আমাকে চিন্তা করে বলো। তোমাকে কিন্তু সব জিনিস দেওয়া আছে। ভূমির সাথে কার সাথে? কোন? আনুভূমিকের সাথে। সবসময় আনুভূমিকের সাথে কোন বিবেচনা করতে হয় আমাদের প্রাচীর ক্ষেত্রে? আনুভূমিকের সাথে কত কোণ হবে, এইটা একটু চিন্তা করে বলে ফেলো। আনুভূমিকের সাথে কত কোণ হবে? প্রশ্ন বুঝতে ঝামেলা থাকলেও আমি আবারও বলে দিচ্ছি যে তোমার নিক্ষেপণ কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা নিক্ষেপণ 60 ডিগ্রি, একটা নির্দিষ্ট বেগে তুমি নিক্ষেপ করছো, ইউ বেগে বলে দিচ্ছে তোমাকে, ভি নটের মানটা ইউ বলছে। এখন তোমাকে বলা হচ্ছে যে এই যে একটা নির্দিষ্ট সময় পরে, মনে করো 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে ওই আগের বেগের সাথে দিকটা লম্ব হলো। তাহলে এই দ্বিতীয় কেসে যে যখন লম্ব হয়ে গেল, এর তাহলে কোণের মানটা কত হবে? এর কোণের মানটা হবে বিপরীত দিকে 30 ডিগ্রি, তাই না? কেন বলো দেখি? কারণ এই যে সিম্পল দেখো, এই যে তুমি গেছো এই বরাবর 60 ডিগ্রি, তাহলে তোমার সাথে যদি আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে নিচের দিকে অবশ্যই 30 ডিগ্রি আসতে হবে, তাই না? অবশ্যই আমাকে কি হতে হবে? নিচের দিকে তোমার 30 ডিগ্রি আসতে হবে। এই তো এই জিনিসটাই আমি চাইছি। এখন এই জিনিসটা চিত্র থেকে যদি তোমার বুঝতে সমস্যা হয়, তুমি এক কাজ করো, এখানে নাও, এখানে তুমি এরিয়াটা নাও, এই সরি প্লেনটা নাও, প্লেনটা এখানে কল্পনা করো, তাহলে দেখবা এবার জিনিসটা ক্লিয়ার হবে। সেটা কিভাবে? এই যে উপরেরটা, এটা হচ্ছে 1 নম্বরের দিক, এই কোণটা কত? 60। এই যে এই কোণ আর এই কোণ সেম। আর এই যে এটা নিচের দিকের কোণ, তাহলে এটা যেহেতু পরস্পর 90 আছে, এটা 60 হলে এটা কত? 30। এই তো তুমি এভাবে করে জিনিসটা মানে চিন্তা করতে পারো আর কি, এভাবে করে জিনিসটা বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এই ব্যাপারটুকু আবার ক্লিয়ার হলো কিনা, যে এই যে তোমার একটার কোণ যদি এরকম দেয়া থাকে, অপরটার কোণ কিন্তু মানে বলা যাচ্ছে যে নিচের দিকে 30 হতে হবে। আচ্ছা, এই ব্যাপারটাও যদি বুঝে থাকি, সহজ ব্যাপার, তাহলে জিনিসগুলো আমরা ম্যাথটার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, আসলে ঘটনাটা কিরকম হচ্ছে, এই ব্যাপারটা বুঝলাম, গেল এটা। এখন যেমন ধরো এখানে 60 ডিগ্রি হওয়ার কারণে নিচের দিকে হলো 30। এখন এখানে যদি উপরের দিকে মানে 50 হইতো, তাহলে নিচের দিকে 40, উপরের দিকে 45 হলে নিচের দিকে 45, এইরকম ব্যাপারগুলো হবে আর কি। তাহলে এখন আমরা দেখি এই কাজটা কিভাবে করা যেতে পারে, বা এই জিনিসটা কিরকম হইতে মানে হয়ে আসতে পারে। তুমি খেয়াল করো, যখন তোমাকে এই 60 ডিগ্রি 30 ডিগ্রি এই ব্যাপারগুলো দিয়ে দিচ্ছি, এই ব্যাপারগুলো যদি আমি দিয়ে দিই, তাহলে তোমার জন্য আসলে কাজটা সোজা হয়ে যায়। অর্থাৎ মানে এই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালি জিনিসটা দিলে মানে কিছু না কিছু হলেও তুমি করে আনে দিতে পারো। কি করতে পারো? তুমি এখানে 60 ডিগ্রির জন্য, তাহলে তুমি এখানে 60 ডিগ্রির জন্য এই উপাংশ নিয়ে তুমি কোণের মান তো আদি অবস্থায় 60 বুঝলা, এখন তুমি কাউন্ট করবা কখন নিচের দিকে 30 হয়।
তখন ওইটার সময়টা বলে দিলাম, হয়ে গেল। এখন কথা হচ্ছে থিওরিটিক্যালি আমরা জিনিসটা কিভাবে দেখাতে পারি। এইখানে আমরা একটু এক কাজ করি, আমরা নিজেদের যত চিন্তা আসতেছে সেটা করি। সেটা কিরকম চিন্তা, যে একাধিক জিনিস যখন লম্ব হয় তখন কি হয়, ঘটনাটা আমার কি হয় একটু বলো দেখি। একটু রেখা বিবেচনা করে দেখতে পারো, তুমি অন্যান্য অন্য কোনো চিন্তা আসলে বিবেচনা করে দেখতে পারো, এরকম যে কোনো চিন্তা আসলে একটু ট্রাই করো ব্যাপারটা ক্যাচ করা। যেমন ধরো তোমাকে আমি সিম্পল একটা একটা ক্লু দিই, সেটা হচ্ছে সরল রেখা চিন্তা করতে পারো। এইটাকে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এইটা একটু সরলরেখা। তাহলে দুইটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের মাঝে কি হয় বলো দেখি, দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? ব্যাপারটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের কি হয়, ইয়াগুলার কি ঢাল দ্বয়ের গুণফল কি হয়, -1 হয় না? এই জিনিসটা কিন্তু আমরা সরলরেখায় পড়ে আসছিলাম। দেখো সরলরেখা কিন্তু পড়ে আসছিলাম কিভাবে, যে এই যে কোনো দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ওদের ঢাল দ্বয়ের গুণফল হইতে হবে কত, -1। তাহলে এখন কি আমরা এই কাজটা ইউজ করতে পারি না, বা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে পারি না? এখন কথা হচ্ছে এখানে কিভাবে অ্যাপ্লাই করবো ভাইয়া, এখানে ঢালের ব্যাপার কিভাবে পাবো? দেখো এই যে এই রেখাটা, এটা হচ্ছে কিসের দিক, এটা হচ্ছে 1 নম্বর বেগের দিক। তাহলে এর ঢাল তুমি নির্ণয় করবা, ঢাল কিভাবে নির্ণয় করবো, খুব সিম্পল, tan আলফা। ওর যে আলফা কোণ দেওয়া আছে, ওর তো নিক্ষেপণ কোণ দেওয়া আছে আলফা, এই যে আলফা কোণে। তাহলে এখানে তুমি কি নির্ণয় করবা, tan আলফা নির্ণয় করবা, দ্যাটস ইট, গেল। তাহলে তুমি এর ঢাল পাইলা, 1 নম্বরের ঢাল। এবার দুই নম্বরের ঢালও সেম একইভাবে বের করবা। যে কোনো রেখার ঢাল মানে কি, আনুভূমিকের সাথে উৎপন্ন কোণের tan অনুপাত। এই জিনিসটা তো আমরা জানি, m = tan থিটা। তাহলে এখন তাহলে এই জিনিসটা আমরা কি বের করতে পারবো, এর ক্ষেত্রে তাহলে একইভাবে tan থিটার মানটা বের করবো। এর ক্ষেত্রে আর আলফা থাকবে না, কারণ কোণটা তো আর আলফা থাকতেছে না, কোণটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি tan থিটার মানটা বের করবো। tan থিটার মান কিভাবে বের হয়ে আসবে, ওই যে tan থিটার মান আমরা জানি vy/vx, এইখান থেকে তখন সিম্পলি এই জিনিসটা বের হয়ে আসবে। তখন আমরা কি করব, তারপরে আমরা করব যেটা, এই tan আলফার সাথে এই tan থিটা গুণ দিব। কেন, কারণ এটা হচ্ছে m এবং এটা হচ্ছে m ড্যাশ। তখন এরা যেহেতু পরস্পর লম্ব হয়েছে, তাহলে কি করতে পারি আমরা, তাহলে আমরা সিম্পলি এদের দুইজনের গুণফল কি বলতে পারি, -1 বলতে পারি, কারণ এটা প্রথম রেখার ঢাল, এটা দ্বিতীয় রেখার ঢাল। এই তো এই জিনিসটা করলে, এইভাবে চিন্তা করলে কাজটা সলভ করা যায়। এই জিনিসটা আরো অনেকভাবে চিন্তা করতে পারো তুমি, আরো দু একটা ওয়ে থাকতে পারে, এই জিনিসটা তোমার মাথায় আসতে পারে, মানে আছে আর কি এগুলো আরো সলভ করা। তবে এইটা আমার কাছে মনে হয় তুলনামূলক বেশ ইজি, বা এইভাবে জিনিসটা আমরা চিন্তা করে এক্সপ্লেন করে কাজগুলো করতে পারি। আচ্ছা তাহলে দেখো ম্যাথের স্ট্র্যাটেজিক ব্যাপারটা আমরা ধরতে পারছি, যেখানকার স্ট্র্যাটেজিটা তাহলে কি হবে আমাদের, তাহলে এখানকার স্ট্র্যাটেজিটা হবে এরকম, যে আমরা কি করব, এই 1 নম্বর রেখা এর ঢালটাকে m বিবেচনা করে, m মানে tan থিটা, tan আলফা, আর এটাকে tan থিটা বিবেচনা করে এইখান থেকে আমরা কি করব, তখন এখান থেকে এটার মান বের করব। এই দুইটার মানের গুণফল যদি -1 দেখাই, তখন আশা করা যায় জিনিসটা আমাদের চলে আসবে। তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করতে যাই, তাহলে দেখি আমরা সলভিং এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস লিখতে পারবো। জিনিসটা যদি ভিজুয়ালাইজেশন ক্লিয়ার থাকে তাহলে ধীরে 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 কিছুটা হলো ক্লু এর দিকে আগানো যায়। প্রথমবার এই ক্লুগুলো ধরতে না পারলেও সমস্যা নেই, এই জিনিসগুলো ধরতে না পারলেও সমস্যা নেই, তবে যখন আমি দেখাই দিচ্ছি তখন যাতে এই জিনিসটা দীর্ঘস্থায়ী করতে পারো সেই চেষ্টাটা করি। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি একটা হচ্ছে m আর একটা m ড্যাশ। তাহলে এখন m লিখি, m মানে কি, m মানে একদম আদি অবস্থায় tan আলফার মানটা। তাহলে tan আলফা লিখে দিলাম। tan আলফা মানে কি, tan আলফা মানে হচ্ছে vy/vx, সিম্পল। vy/vx মানে কি, tan আলফা কি হইছে বলো দেখি, tan আলফা হইছে একদম নিক্ষেপণ বিন্দুতে, তাহলে একদম আদি বিন্দুতে, একদম আদি পয়েন্টটাতে। এখন দেখো আদি পয়েন্টে বলো দেখি আমাকে, আদি পয়েন্টে vy এর মান কত হয়, v0 sin θ নট, তাই না? তাহলে লিখে দিলাম v0 sin θ নট এটা। আর আদি অবস্থায় হচ্ছে তোমার এই কি বলে আনুভূমিক উপাংশের মান কত হয়, আনুভূমিক উপাংশের মান হয় তোমার হলো গিয়ে হচ্ছে v0 cos θ নট, এইটা হয়। আনুভূমিক উপাংশের মান তো অলওয়েজ এইটা, আনুভূমিক উপাংশ নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, আমাদের মূলত চেঞ্জ হবে উল্লম্ব উপাংশ। ওকে, তাহলে আমরা tan আলফার মানটা লিখলাম। এখন এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই v0 টাকে u দ্বারা রিপ্লেস করো, কারণ এখানে u বলছে আর θ নট এর মান আলফা বলেছে, তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দিই। তাহলে v0 টাকে বলবো u, θ নট কে আমরা বলবো হচ্ছে গিয়ে আলফা। তাহলে u sin আলফা বাই u cos আলফা, এই তো হয়ে গেল। তাহলে আমাদের m এর কাজ হয়ে গেল। এবার আমরা কিসে যাব, m ড্যাশে যাব। তাহলে এখন m ড্যাশ, এখন m ড্যাশ কি নির্দেশ করবে বলো দেখি, m ড্যাশ নির্দেশ করবে tan থিটা, মানে ওই মুহূর্তে এই ওই রেখাটার ঢাল tan অনুপাতটা কত। তাহলে এখানেও কি হবে, সেম একইভাবে vy/vx। আচ্ছা এখন আমাকে একটু টেকনিক্যালি বলো দেখি, চিন্তা করো তোমরা সিম্পলি, আমরা কি করছিলাম বলো দেখি, এই যে vy/vx অর্থাৎ tan থিটার মান যখন বের করছিলাম বা থিটা নিয়ে যখন কাজ করছিলাম, থিওরি যখন করছিলাম, তখন বেগের যখন কাজগুলো করছিলাম তখন কিন্তু দুই ভাবে কাজটা করে দেখাছিলাম। সেটা কি, একটা ছিল সময়ের ফাংশন আকারে,
যে নির্দিষ্ট মুহূর্তে বেগ, আরেকটা ছিল উচ্চতা বা এইচ এর ফাংশন আকারে নির্দিষ্ট উচ্চতায় বেগ। তাহলে এখানে কোনটা কাজে লাগাইতে হবে বলো দেখি? এখানে বুঝাই যাচ্ছে সময়েরটা কাজে লাগাইতে হবে। কেন? কারণ এখানে প্রশ্নে স্পষ্ট চাইছে সময়টা। সময় চাইছে মানে কি, অবশ্যই আমাদেরকে সময় ফাংশন আকারে ব্যাপারটা উপস্থাপন করতে হবে। তাহলে এখন সময় ফাংশন আকারে যদি আমরা উপস্থাপন করি, নিচেরটা নিয়ে তো কোনো ইস্যু নেই, ভিএক্স নিয়ে তো কোনো ইস্যু নেই। ভিএক্স আজীবন ইউ কজ আলফা, ওর মান কোনো চেঞ্জই নেই, ওর মান সময়ের উপরেও ডিপেন্ড করে না। তাহলে এখানে লিখে দিলাম ইউ কজ আলফা, ইউ উপরেরটা সরি নিচেরটা থাকলো। এখন উপরেরটা চেঞ্জ হবে। এখন উপরেরটা আমি কি বলছি, সময়ের ফাংশন আকারে লিখতে হবে আমাকে। তাহলে সময়ের ফাংশন আকারে লিখলে কি দাঁড়াবে এটা? তাহলে এটা দাঁড়াচ্ছে ভিওআই মানে কত, ভিওআই মানে ইউ সাইন আলফা মাইনাস জিটি। এই তো এই জিনিসটাই হবে। কেন হলো? যে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ওই ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, ওইখান থেকে লিখলাম থিটা নট আর ভি নটের মানটা ওই প্রশ্নের অনুসারে ইউ এবং আলফা লেখছি। গেল, এই তো এই ব্যাপারটা চলে গেল। এখন এই দুইটার গুণফল তুমি -1 দেখাও, অবশ্যই অবশ্যই তোমার জিনিসটা চলে আসে। তাহলে লিখলাম m ইনটু m ড্যাশ ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে কি বলতে পারি, m এর মান বলতে পারতেছি আমরা u sin আলফা বাই u cos আলফা। তুমি ইউটা কেটে দিলেও চলবে, কারণ ইউ তো এমনিতেই ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে কি থাকে, এখান থেকে থাকতেছে u cos আলফা আর u sin আলফা মাইনাস gt ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু -1। এই তো হয়ে গেল। এখন এখান থেকে মনে করো ইউ গুলো আমি ভ্যানিশ করে দিই, ইউ গুলো ভ্যানিশ করে দিলাম, ক্যান্সেল হয়ে চলে গেল। এইবার এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এদের দুজনকে এদেরকে গুণ করব। তাহলে গুণ করলে কি থাকে দেখো, এখান থেকে ইউ cos স্কয়ার আলফা আর উপরে থাকতেছে ইউ sin স্কয়ার আলফা মাইনাস জিটি sin আলফা। এই তো এই পাশে থাকে -1। এখন এক কাজ করি, আর গুণন করে দিই। আর গুণন করলে কি হবে, এইটা উপরে এখানে আসবে। তাহলে উপরে এসে গুণ হয়ে কি হবে বলো দেখি? উপরে এসে গুণ হয়ে হবে মাইনাস ইউ স্কয়ার মাইনাস ইউ cos স্কয়ার আলফা। এই তো এখন এখান থেকে কি করা যায় বলো দেখি? এইখান থেকে একটা কাজ করা যায়, সেটা হলো কি রকম, যে এইখানে এই যে মাইনাস ইউ cos স্কয়ার আলফা আছে, এই পাশে sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফাকে এক পাশে আনে দেখি, দেখো তো কি হয়। তাহলে এক কাজ করি, এই যে sin স্কয়ার আলফা, এই cos স্কয়ার আলফাটাকে এই পাশে নিয়ে যাই, আর এই পাশে মাইনাস আছে, এই মাইনাসটাকে ডান পাশে নিয়ে আসি, বুঝাই নিচ্ছি আর। তাহলে কি দাঁড়ায়, ইউ sin স্কয়ার আলফা প্লাস ইউ cos স্কয়ার আলফা, আর এই পাশে ডান পাশে দাঁড়ায় জিটি sin আলফা। এখন এখান থেকে কি থাকে বলতো, ইউ cos স্কয়ার আলফা প্লাস ইউ sin স্কয়ার আলফা, মানে কি ইউ কমন নিতে পারি, আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এই তো লিখে দিলাম, ইউ কমন নিয়ে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখে দিলাম। এটার মান কত, sin স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা মানে 1। তাহলে এই তো চলে গেল। তাহলে এখন থাকলো ইউ ইজ ইকুয়াল টু জিটি sin আলফা। এখন এখান থেকে সিম্পলি তুমি টি এর মানটা বের করে দেখো। তাহলে টি এর মান কত আসে? তাহলে টি এর মান আসতেছে ইউ বাই হচ্ছে গিয়ে জি sin আলফা। এই তো হয়ে গেল তোমার, তাহলে কাঙ্ক্ষিত মানটা চলে আসে। এখন কি করা যাবে বলো দেখি? তাহলে এখন বলা যাচ্ছে যে যে কোনো প্রাসের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি সাইন আলফা, ইউ জি এবং আলফার মান যদি আমরা করেসপন্ডিং মানগুলো বসাই দিই, তাহলে অত সময় পরে কি করবে, ও আগের অবস্থানের সাথে লম্ব বরাবর সে কি করবে, অবস্থান করবে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। আচ্ছা, এটার সমাধানটাও বেশ সুন্দর। আচ্ছা গেল, এখন এই ব্যাপারটা আমরা সলভ করে ফেললাম। এবার আমি পুরো জিনিসটা আবার বলে দিচ্ছি, তারপরে তোমাদের কাছে ফিডব্যাক। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা ছিল এরকম যে প্রথমে আমরা কোশ্চেনটা বুঝাতে গুরুত্ব দিছি, যে আসলে কোশ্চেনটা হচ্ছে কি কাজগুলো। তো তখন প্রথমে কি করছি, এখানে বলছিল যে কোনো বিন্দুতে তার বেগ ইউ এবং আনুভূমিক তলের সাথে নতি আলফা হবে। তাহলে এখন এটা আমি কি বলছি, এটা আমি বলছি যে এই জিনিসটা তোমরা যে কোনো বিন্দুতে না ধরে ওর নিক্ষেপণ বিন্দুতে ধরবা, অর্থাৎ ওর নিক্ষেপণ কোণ হবে এটা আলফা, নিক্ষেপণ বেগ হবে এটা। কেন বলছিলাম? কারণ যাতে করে মানে ওখানে তো যে কোনো পয়েন্টে ধরলে আবার ওই পয়েন্টের জন্য ওই ইয়াতে প্লেনের আবার একটা রেগুলার প্রাস গঠন করা যাচ্ছে, একই হচ্ছে ব্যাপারটা ঘুরে ফিরে। যার কারণে আমরা কি করব, আমরা হিসাবের সুবিধার্থে এই পয়েন্টে জাস্ট ওইটাকে আদি প্রক্ষেপণ বেগ এবং প্রক্ষেপণ কোণ এটা ধরে নিয়ে করতেছি। গেল এটা, এই পয়েন্টটা গেল। এই পয়েন্টটা যাওয়ার পরে তোমাদেরকে আমি মানে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি যে আসলে জিনিসটা হচ্ছে কি বা কি বুঝাচ্ছে। সেটাতে কি বলছিলাম, যে একটা যদি প্রাসের এরকম হয়, যে এর ক্ষেত্রে এই প্রাসটা একটু মনে করো উৎস দিলাম। এখন এই প্রাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রাসের ক্ষেত্রে এই কোণটা নিক্ষেপণ কোণটা হচ্ছে 60। তাহলে এর সাথে লম্ব হইতে হলে কি হতে হবে, এই যে এরকম হইতে হবে জিনিসটা। তাহলে এরকম যদি জিনিসটা হইতে হয়, তাহলে এই পয়েন্টেও দেখা যাচ্ছে বেগ হচ্ছে। এখন এটা কিভাবে হচ্ছে, এই যে তাহলে এইখানে কোণ হচ্ছে 60 আর নিচের দিকে কোণ যদি হয় 30 এই পয়েন্টের জন্য, তাহলে ওভারঅল কোণটা হয় 90। তো এই যে বেগ দুইটার মধ্যবর্তী কোণ 90, কত সময় পরে 90 হবে, এইখান থেকে কত সময় পরে 90 হবে সেই জিনিসটাই আমার বের করতে বলা হয়েছে। তাহলে এখন এখান থেকে আমরা ক্লু ফাইন্ডিং করতে গিয়ে কি দেখছি, যে এইখানে আমরা বলছিলাম যে এই দুইটা জিনিস যেহেতু অনেকটা সরলরেখার মতো কাজ করতেছে, তো দুইটা সরলরেখা
কখন পরস্পর লম্ব হয়? যখন ওদের ঢাল -1 হয়, ঢালের গুণফল। তাহলে ঢালের গুণফল -1, তাহলে এই জন্য আমরা ঢাল বের করতে গেছি। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে m = tan θ। তো ওই জিনিসটা অ্যাপ্লাই করে ইকুয়েশন গঠন করছি। ইকুয়েশন গঠন করার পর দেখাইছি -1, এইটা থেকেই সিম্পলি আমার জিনিসটা কিন্তু চলে আসছে। এইটাই ছিল আমাদের এই ম্যাথটার সলিউশন। আশা করা যায় ব্যাপারটা বুঝছো। এখন এইটা যদি তোমরা বুঝে থাকো, এর পরের ম্যাথটাও সিম্পলি পারবে। দেখো তাহলে এর পরের ম্যাথটা কি দেওয়া আছে। এখানে ছিল থিওরিটিক্যালি, এর পরের ম্যাথটা দেওয়া আছে জাস্ট ম্যাথমেটিক্যালি, আর কিছু না। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে একটা বস্তু 39.2 মিটার পার সেকেন্ড বেগে, আদি বেগের ইউ এর মান দিছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে এর আলফার মান কত সময় পরে বস্তুটা নিক্ষেপণ দিকের সাথে লম্বভাবে চলবে। আচ্ছা, তাহলে এখন ওই তো টি এর মানটা বের করতে বলা হয়েছে। তাহলে টি এর মান আলটিমেটলি এই জিনিসটাই আসবে। জাস্ট ম্যাথমেটিক্যালি তোমাকে জিনিসটা করতে হবে, একই জিনিস। তাহলে আশা করা গেল তোমাদের এ এবং বি এই দুইটা ম্যাথ তোমরা পারবা। ওকে, তাহলে এই দুইটা ক্লিয়ার? আশা করা যায় এই দুইটা ক্লিয়ার হয়ে গেছে। এই কোশ্চেনটা একটু গুরুত্ব দিয়ে নিও। আচ্ছা, এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা পরের আরেক ধরনের ম্যাথ এখন আমরা দেখব। সেটা কি রকম সেটাতে একটু যাই। তাহলে দেখো এটা এরকম, এই যে এক্সাম্পল 8 এর ম্যাথটা। এখন এই ম্যাথটা আমরা দেখে এইখান থেকে আমরা একটা আরো ব্যাপার জানবো। সেটা কি? এখানে বলছে প্রদত্ত ভূমি বিশিষ্ট একটা নত সমতলের, আচ্ছা নত সমতল বা আনত সমতল বলতে বোঝায় হেলানো সমতল বা ঢালু সমতল। কিরকম? এই যে এইটা মনে করো হেলানো সমতল, ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে হেলানো আছে, উল্লম্বও হয় নাই আবার আনুভূমিকও হয় নাই, বরং একটা নির্দিষ্ট কোণে হেলানো। এখন বলছে যে প্রদত্ত ভূমি বিশিষ্ট একটা নত সমতলের শীর্ষ হতে একটা বস্তুকণা নিচে পড়া শুরু করলো। এই যে শীর্ষ শুরু করলো, নিচে পড়া শুরু করলো, মানে কি? আদিবেগ 0 ছিল, এখন ওকে পড়তে দেওয়া হয়েছে আর কি। এখন বলছে যে দেখাও যে পতনকাল সর্বনিম্ন হবে যদি কি হয়, যদি সমতলটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আনত থাকে। এই জিনিসটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখন এই ব্যাপারটাতে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে কি করা যেতে পারে। এখানে তাহলে ঘটনাটা কিরকম হচ্ছে এইটা প্রথমে আমরা বিশ্লেষণ করি। তুমি দেখো এই ক্ষেত্রে এই যে আমাদের এইটা একটা তল, এখানে আমরা একটা সমতল ত্রিভুজ বিবেচনা করলাম। এই তলটা বরাবর কি হবে? বস্তুটা পড়বে। তাহলে এখন এই যে এই বরাবর পড়বে, এই বরাবর পড়ে একদম নিচে নেমে আসবে। এখন নিচে নেমে আসার ফলে ওই যে সময়কালটা পাবো আমরা, এই সময়কালটা বলছে যে আলফার মানটা, সরি আলফা তো না, থিটাই ধরে নিলাম মনে করো। এইটা যদি ভূমির সাথে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলেই সে কি হবে? তাহলেই তার ক্ষেত্রে সর্বনিম্ন সময় লাগবে। এই জিনিসটা চাওয়া হয়েছে। তাহলে এখন প্রথমে আমরা এই কেসটা বিশ্লেষণ করি যে আসলে এই যে এটা এখানে পড়বে এখান থেকে এখানে, তাহলে এই ক্ষেত্রে আসলে কোনটার মান কিরকম ইউজ হবে এই ব্যাপার তুমি খেয়াল করো। এইখানে আমি মনে করি চিত্রটা যদি বড় করে আঁকি এইরকম, এইখানে তুমি দেখো আমরা এতদিন কি কাজ করছি? আমরা এতদিন করছি নিক্ষিপ্ত বস্তুর কাজ, পরন্ত বস্তুর কাজ, প্রাসের কাজ, এরকম কাজগুলো করছি। এই সব ক্ষেত্রে কি ছিল? সব ক্ষেত্রে কিন্তু আমাদের হয় জি হচ্ছে তোমার জি এর অনুকূলে কাজ করছি আমরা, না হয় জি এর প্রতিকূলে। যেমন একটা বস্তুকে যদি তুমি নিক্ষেপ করো, তাহলে হাইয়েস্ট উচ্চতা উঠা পর্যন্ত সে কি করে? জি এর প্রতিকূলে কাজ করে বা জি এর ডিরেকশনে বিপরীতে কাজ করে। অন্যদিকে একটা পরন্ত বস্তু কি করে? অলওয়েজই হচ্ছে জি এর দিকে বা অনুকূলে কাজ করে। দেখুন এইবার কাজটা কি হয়েছে, এইবার জি এর অনুকূলে প্রতিকূলে এই জিনিসটা তো থাকবেই, কিন্তু সাথে একটা ব্যাপার যুক্ত হয়েছে, সেটা হলো জি এর উপাংশের ব্যাপার। কেন উপাংশের ব্যাপার যুক্ত হলো? এই কারণে উপাংশের ব্যাপার যুক্ত হলো যে জি খাড়া নিচের দিকে কাজ করে একদম। কিন্তু এইবার দেখো তো এই জিনিসটা কি, এখানে যে বস্তুটা পড়বে এখান থেকে যে এখান থেকে যে পড়বে বস্তুটা, এই বস্তুটার ক্ষেত্রে এটা কি একদম খাড়া নিচের দিকে পড়তে পারতেছে? পারতেছে না। তাহলে এটা একটা কি করতেছে? নির্দিষ্ট আনত তলে, এই মনে করো এটা থিটা, এই থিটা কোণে আনত তলে এইখান থেকে পড়তেছে। তাহলে এর ক্ষেত্রে কি জি এর মানটা টোটালি ইউজ হবে? মোটেও না, জি এর মান টোটালি ইউজ হবে না, কারণ এই তো খাড়া নিচের দিকে পড়তেছে না। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে জি এর একটা উপাংশ কাজ করবে। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে জি এর একটা উপাংশ এখানে কাজ করবে, এই উপাংশের মান কত হবে, এই জিনিসটা কিরকম, এই ব্যাপারটা প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা জানতে চাই, তাহলে কি করতে পারি আমরা দেখি। এইখানে আচ্ছা, এইখানে যে জি এর উপাংশ ভিন্ন হবে এই জিনিসটা তোমরা এমনিতেও বুঝতে পারবা। সেটা কিভাবে? একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই আর একটা বস্তুকে যে এই বরাবর তলে ছেড়ে দিই, অবশ্যই এই বরাবর তলে পড়তে বেশি সময় লাগবে, কারণ এখানে জি এর একটা উপাংশ কাজ করবে। জি এর উপাংশ মানে কি? জি এর থেকে ওর মান কম হবে। আচ্ছা, তাহলে এখন আমরা জি এর যে উপাংশ এই বরাবর কাজ করবে, এই বরাবর জি এর উপাংশটা কত হবে সেই জিনিসটা আমরা বের করি। মনে করো এটাকে তলটার নাম দিলাম জেড, তাহলে জি জেড কত? ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা দেখি উপাংশগুলো ভাগ করি।
জি কাজ করে খাড়ার নিচের দিকে, তাই না? একদম এইদিকে খাড়া নিচের দিকে। আর তোমার লাগবে কোন দিকে? এই তলের সমান্তরাল বরাবর বা এই তলের বরাবর। তাহলে এই যে এই তলের বরাবর নিলাম। আর আরেকটা ব্যাপার কি কাজ করতেছে? আরেকটা ব্যাপার কাজ করতেছে এই তলের লম্ব বরাবর। এই তলের লম্ব বরাবর জি এর আরেকটা উপাংশ কাজ করতেছে। তাহলে এই যে এইখানে দেখো, তাহলে কি করলাম আমরা? তিনটা উপাংশ যে নিলাম, একটা হচ্ছে এই নিচেরটা হচ্ছে টোটালটা জি, আরেকটা হচ্ছে এই তল বরাবর জি এর যে উপাংশটা কাজ করতেছে সেটা কত, সেটা হলো বের করবো আমরা। মনে করো এটাকে নাম দিলাম জি জেড। আর এই যে আরেকটা হচ্ছে কি এই তলের লম্ব বরাবর এই ডিরেকশনে যেটা কাজ করতেছে সেটা, তাহলে মনে করো জি এটা নাম দিলাম কত দিয়ে, এটা এটা মনে করো এম দিলাম। তাহলে এটা গেল জি, এটা জি, আর এটা জি জেড, আর এটা জি এম। এই জিনিসটা গেল। এখন তুমি খেয়াল করো তো, এরা তিনজন উপাংশ মিলে কি কাজ করছে বলো দেখি? এরা তিনজন উপাংশ মিলে কিন্তু এরা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তাহলে এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করলে ওটা ওই পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এদের মানগুলা লেখা যায়। তাহলে এখন আমরা ওই কাজটা লেখার চেষ্টা করি। আচ্ছা, এখন লিখতে যদি যাই তাহলে আমরা লিখতে পারবো যে এই কথাটা প্রথমত লিখতে পারতেছি যে জি জেড স্কোয়ার প্লাস জি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। কেন হলো? কারণ এরা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। সর্বোচ্চ সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। তাহলে গেল, এই ব্যাপারটা করলাম। এখন এই ব্যাপারটা করলে তো এদের মানটা আমরা ডিরেক্ট পাচ্ছি, এদের মাঝে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে এখন কি করতে হবে? এদের মান যদি জানতে চাই তাহলে এদের থেটা গুলা লাগবে। এখন থেটা কিভাবে পাবো এই ব্যাপারটা আমরা একটু দেখি। তুমি খেয়াল করো, এই যে এখানে যে ব্যাপারটা হচ্ছে, এইখানে তোমার এই কোণটা যদি থেটা হয় তাহলে এই কোণটা কত আমাকে বলো দেখি? অবশ্যই 90 মাইনাস থেটা। কেন 90 মাইনাস থেটা? কারণ একটা সমকোণ ত্রিভুজে একটা যদি সমকোণ হয় তাহলে বাকি দুইটার যোগফল 90 হতে হবে। তাহলে এটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা। সিম্পল, চলে গেল। এখন তুমি দেখো, এইটা যদি 90 মাইনাস থিটা হয়ে থাকে তাহলে এর কোণগুলো কিরকম হচ্ছে? এর কোণগুলো হচ্ছে এরকম যে এইখানে তোমার হলো গিয়ে এই ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে দেখাই, একটু দাঁড়াও। এই ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে এখানে আঁকে রাখাই, এইখানে, তাহলে এখন নিচের দিকে কাজ করতেছে খাড়া নিচের দিকে এইটা, আর এই বরাবর ঠিক লম্ব বরাবর এটা, আর এই বরাবর হচ্ছে এটা। তাহলে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90। এখন আমাকে বলো দেখি, যে কোনো একটা কোণের মান, যে কোনো একটা কোণের মান, এইটার মান বা এইটার মান কত? লজিক দিয়ে বলতে হবে চ্যাট বক্সে। জাস্ট তোমার লজিকের পয়েন্টটা বললেই হবে যে ভাইয়া এই এটার কারণে এটার মান এত হবে। এইটা একটু আমাকে জানাও। এটা অনেকভাবে বিবেচনা করতে পারো, এইভাবে অনেকভাবে আনতে পারো আর কি। তোমরা তোমরা ধরতে পারতেছো কিনা এটাই আর কি আমার ফাইন্ড আউট করার বিষয়। কোন কোনটা কত হইতে পারে বা এটার কোনকে আন্দাজ করা এখান থেকে যাবে কি। ত্রিভুজটা একটু বর্ধিত করো, না হলে একটু ক্লু দিলাম। ত্রিভুজটা বর্ধিত করে একটু চিন্তা করো, অনেক ভাবে করা যায়। আমি জাস্ট একটা ক্লু দিলাম। এই ত্রিভুজটা এখানে যে আছে এটাকে একটু এখানে বর্ধিত করে একটু চিন্তা করো দেখি, পারো কিনা। হুম। আচ্ছা, আমি কোনগুলা মান বলে নাম বলে দিই যাতে করে তোমার বলতে সুবিধা হয়। এটা হচ্ছে 1 নাম্বার দিলা, এটা মনে করো 2 নাম্বার দিলা। এখন তুমি 1 2 এটার মাঝে যে কোনোটার মান বলতে পারলেই হবে, আর কোনো কিছু লাগবে না। 1 জানলেই তোমরা 2 জানবো, 2 জানলে 1 জানবে। যে কোনো একটা কোণের মান আমাকে একটু ক্যালকুলেট করে বলার চেষ্টা করো। কি হবে? এখনো কিন্তু তোমাদের চ্যাট বক্সে কারো রেসপন্স পাচ্ছে না, একটু চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, একজন উত্তর দিছো। আচ্ছা 2 বলছো, 2। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ভালো বলছো। এই তো। আচ্ছা তাহলে এখন দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে অনেকে অ্যান্সার দিছে। এখন দেখো সিম্পলি যে ব্যাপারটা আমরা যদি বিবেচনা করি তাহলে কিরকম, এই মনে করো 1 আর 2 এটা মুছে ফেললাম। এটাকে তুমি একটু বর্ধিত করলে কিন্তু কোনটা পাই যাবে কিভাবে? দেখো এইটাকে যদি তুমি টানে আনে একটু বড় করো, আমি মনে করো কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এইটাকে এইটাকে কালার চেঞ্জ করে দেখাই এইভাবে। এই তো গেল। এখন এখানে এটাকে যদি এখানে আমি বড় করে ইয়া করলাম, তাহলে এখন বলো দেখি এখানে কি হলো? এই ত্রিভুজটা একটু বিবেচনা করো দেখি। তাহলে এই কোণটা 90, এটা যদি থিটা হয় তাহলে এটা কত? এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাই না? এখন তুমি আমাকে বলো দেখি, এই যে এটা যদি 90 মাইনাস থিটা হয়, এইটা কি টোটালি 90 না এইটা? কারণ এটা তো এর উপর লম্ব, এই তলটার উপরে তো লম্ব। এটা টোটালি 90। তাহলে এরা যদি টোটালি 90 হয় তাহলে একটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে আরেকটা কত হবে? আরেকটা অবশ্যই থিটা হইতে হবে। এই যে, তাহলে এইটা কোণ কি হইতে হবে? এই কোণটাকে থেটা হইতে হবে।
এই তো চলে গেল। এখন এইভাবে তোমরা এই যে যেমন ধরো অন্য লজিকেও তোমরা করতে পারো। আমার কাছে সিম্পল যেটা মনে হলো এই জিনিসটা আমি বললাম। তাহলে কোন লজিকে কি বললাম দেখো, আমি বললাম এই যে এইটাকে একটু বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিয়ে কি আসলো, এই ত্রিভুজটাতে এখন আমরা বিশ্লেষণটা করতেছি। এটা একটা সমকোণ ত্রিভুজ 90, এটা তাহলে বাকি দুইটা যোগফল 90 হতে হবে, একটা যদি থেটা হয় তাহলে আরেকটা হবে না 90 মাইনাস থেটা। এটা যদি 90 মাইনাস থেটা হয় তাহলে কি হবে, এইটা তুমি আবার আমরা কি পাচ্ছি, এদের এই কোণটা, এটারও একটু আরো কালার চেঞ্জ করে দেখাই। এই যে এই কোণটা এই কোণটা যেহেতু আবার 90, তাহলে কি হচ্ছে, এটা 90 মাইনাস থেটা মানে এই জিনিসটা আবার কি হচ্ছে, এই জিনিসটা আবার হচ্ছে থেটা। ওকে, তাহলে আমরা এই ব্যাপারগুলো বুঝলাম। এইবার এখন দেখো, এখন তুমি যদি এখানে একটা কোণ পেয়ে যাও, এটার এই কোণটা তুমি পাইছো থেটা, তাহলে বাকি কোণ পাবা না? অবশ্যই পাবো, যেহেতু সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে 90 মাইনাস থেটা হবে, এটা থেটা হলে এটা হবে 90 মাইনাস থেটা। সিম্পল। এখন তুমি কি করবা, এখন তুমি এই উপাংশগুলোর মান করে এদের মাঝে সিম্পলি তুমি অবশ্যই রিলেশনটা নিয়ে আসতে পারো, নিয়ে ফেলো। তাহলে কি করবা, তাহলে করে ফেলি আমরা এদের মাঝে রিলেশনটা। মনে করো তোমার 90 মাইনাস থিটা নিয়ে কাজ করতে ভালো লাগে, তাহলে তুমি শুধু থিটা নিয়ে কাজ করো, থিটা নিয়ে কাজ করে এখন এদের উপাংশগুলোর মাঝে সম্পর্ক নিয়ে আসো। সিম্পল। তাহলে এটা গেল জি, এটা হচ্ছে কত, জি জেড, আর এটা হচ্ছে তোমার জি এম নাম দিছি। তাহলে এটা হলো কি, জি জেড মানে কি, এই তল বরাবর যেটা জি এর উপাংশ কাজ করতেছে সেটা, আর জি এম মানে কি, এই তলের লম্ব বরাবর ও জি এর উপাংশ যেটা কাজ করতেছে সেটা। তাহলে এখন এটা যদি থেটা হয়, তাহলে থেটার সাথে যেটা থাকে সেটা হলো ভূমি, আর বিপরীতটা হলো লম্ব। তাহলে এখন এটাকে ভূমি আর এটাকে লম্ব ধরে নিয়ে সবগুলা তুমি সবার সাথে সবার যে কোনো ধরনের সম্পর্ক তুমি আনতে পারো। তাহলে এখানে দেখো তো সাইন থিটার মান কত আসে, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি হচ্ছে, সাইন থিটা মানে লম্ব বাই কি অতিভুজ। তাহলে জি জেড, জি জেড যেহেতু লম্ব, জি জেড বাই জি, এই তো সিম্পল। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, জি জেড এর মান পাচ্ছ, জি জেড এর মান হচ্ছে জি সাইন থিটা। এই তো, তাহলে চলে গেল আমরা। তাহলে আমরা কি জানলাম, যে এই তলের বরাবর, তলের সমতল বরাবর বা এই তলের সমান্তরাল বরাবর এই বরাবর ইয়াটা কত, এই যে জি জেড এর মানটা, এই বরাবর ত্বরণটা কত, এই যে জি জেড, এই যে জি জেড, তাহলে এটা হচ্ছে জি সাইন থিটা। এই কারণেই আসলে যখনই তুমি হেলানো তল পাবা, তখনই আনুভূমিকের সাথে যদি কোণ থাকে, তাহলে হেলানো তল বরাবর কত হয় উপাংশটা, জি সাইন থিটা। গেল। এখন কথা হচ্ছে যে এই জি এম এর মান তাহলে কত হবে, অর্থাৎ যে তল আছে সেই তলের লম্ব বরাবর কত হবে, এই জিনিসটা হবে তোমার হচ্ছে জি কস থিটা। বুঝাই যাচ্ছে, কস থিটা অ্যাপ্লাই করলে ভূমি বাই অতিভুজ আসবে, তাহলে জি এম ইকুয়াল টু আসবে জি কস থিটা। এই তো, এইটাই ছিল আমাদের ব্যাপার। এইখানে মূলত এই জিনিসটা এই কারণে দেখাই দিলাম, কারণ এটার বহুল প্রয়োগ আছে ফিজিক্সে, ম্যাথে, সব জায়গায়, যে কোনো জায়গায় তুমি দেখতে পাবা। ম্যাথে তো এই যে এখানে দেখলাম, ম্যাথে শুধু এইটা ম্যাথে না, এর পরের ম্যাথে কিংবা ফার্দার আরো ম্যাথে এটার প্রয়োগ পেতে পারো। আর ফিজিক্সের ক্ষেত্রে তুমি তরঙ্গে এটার প্রয়োগ পাবা, তারপরে তুমি হচ্ছে গতিবিদ্যা এটার প্রয়োগ পাবা, কাজ শক্তি ক্ষমতা এটার প্রয়োগ পাবা, এরকম আর কি সবগুলা জায়গায় এই জিনিসটার প্রয়োগ আছে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা কেন হয়, কিভাবে হয়, সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কি, তাহলে আমরা এইখানে এই কি বলে, এই হেলানো তল বরাবর যে একটা উপাংশ কাজ করে, যে উপাংশটার মান কত হয়, কেন হয়, কিভাবে হয়, সবগুলো ব্যাপার কিন্তু এনে দেখাইলাম। এইবার তাহলে এখন সিম্পলি আমরা কি করব, যেহেতু দেখানোটা বা কিভাবে আসতেছে এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারছি বা দেখে ফেলছি, তাহলে এখন সিম্পলি তুমি মাথায় রাখবা এইভাবে, আমি জিনিসটা এইভাবে মাথায় রাখতাম, সবগুলো জিনিস যদি ইরেজ করে দিই, আমি মাথায় রাখতাম এভাবে, যে এই যে আমাদের সাধারণত কাজে লাগে হেলানো তল বরাবর দিয়াটা, যেটা এই তল বরাবর, এটা এই তল বরাবর বস্তু চলবে, এই তল বরাবর হচ্ছে জি এর উপাংশ কত সেটা, মনে করো জি জেড নাম দেয় এটা। তাহলে আমি মনে রাখতাম যে যদি আনুভূমিকের সাথে উপাংশ হয়, সরি আনুভূমিকের সাথে কোনটা হয়, তাহলে সিম্পলি এটার মান হবে সাইন থিটা, জি সাইন থিটা। আর যদি উল্লম্বের সাথে কোণ হয় তাহলে হবে কস থিটা। সিম্পল। এখন মনে করো আনুভূমিকের সাথে তোমার কোণ দেওয়া আছে, আনুভূমিকের সাথে কোণটা দেওয়া আছে কত, ধরে নাও 30 ডিগ্রি, তাহলে তুমি কি লিখবা, জি সাইন 30। এন্ড আরেকটা ব্যাপার সেটা হলো যে এইখানে 30-র ব্যাপারটা খুব দেয়, বিশেষ করে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, এই জিনিসটা দেখবা ফিজিক্স ম্যাথ সব জায়গায় এই জিনিসটা থাকে, এটা বেশ কমন মান। এখন উল্লম্বের সাথে সাধারণত কোণটা খুব একটা দেয় না, তবে যদি দেয় তাহলে তুমি সেক্ষেত্রে বলতে পারবা কিভাবে, সেখানকার ব্যাপারটা হবে এরকম, যে এইখানে তোমাকে উল্লম্বের সাথে বললো 30, এইবার তোমাকে যদি আমি বলি যে এই তল বরাবর জি এর মানটা, জি এর উপাংশটা কত, তখন তোমাকে কি বলতে হবে, যেহেতু আনুভূমিকের সাথে কোনটা দিলে সাইন, তাহলে উল্লম্বের সাথে কোনটা দিলে হবে কত, কস, তাহলে এখানে হবে জি কস থিটা। তাহলে এখানে কস 30, এখানে সাইন 30। এই তো, আমি এইভাবে সিম্পলি মাথায় রাখতাম যে আনুভূমিকের সাথে কোণ দিলে তল বরাবর হবে সাইন, আর উল্লম্বের সাথে কোণ দিলে তল বরাবর হবে কস। কেন হবে সেই জিনিসটা তো অলরেডি আমরা দেখছি। এইবার এখন আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করবো, বুঝছো? এখন এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা সিম্পল জিনিস তোমাদের বলে দিই, সেটা কি, সেটা হলো যখনই তোমাকে এই তলের ধরনের বা তল বরাবর গতিশীল কোনো বস্তুর ঘটনা বলতেছে, তখন তোমার সূত্রের এক ফোঁটা চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। তোমার যে সূত্রগুলো আছে
এগুলা কিচ্ছু চেঞ্জ হবে না। যেমন ধরো উপর থেকে যদি নিচের দিকে পড়ে বোঝাই যাচ্ছে বস্তুটা ত্বরণ হবে, তাহলে ত্বরণে চলন্ত বস্তু তুমি সূত্র কি কি দেখছো আমাকে বলো দেখি। ত্বরণে চলন্ত বস্তুর সূত্র দেখছো v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপরে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, তারপরে তুমি দেখছো হলো গিয়ে আর কি আমরা s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার এবং s ইজ ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এটা তো g এর উপর ডিপেন্ড করতেছে না, এটা সবসময় সত্য। আচ্ছা, এখন তাহলে দেখো এই তিনটার ক্ষেত্রে এইখানে যে তোমার জি আছে, তোমার যখনই হেলানো তল সংক্রান্ত কাজ থাকবে তখন জাস্ট তুমি কি করবা, জি এর জায়গায় জি রূপাংশটা বসাই দিও, দ্যাটস ইট, কাজ শেষ। আর তোমার কিচ্ছু করতে হবে না, এই জিনিসটা নিয়ে আর কোনো কমপ্লেক্সিটি তুমি মাথায় আনবাই না। সিম্পল কি হচ্ছে বলো দেখি, সিম্পলি ব্যাপারটা হচ্ছে এরকম যে বস্তুটা একটা ত্বরণে পড়তেছে, যেই ত্বরণটার মান কি, যেই ত্বরণটার মান হচ্ছে জি এর একটা উপাংশ। এখন জি এর উপাংশ যত আসবে সেটা বসাবা, সিম্পল ওই অনুযায়ী কনটেক্সট অনুযায়ী তোমার প্রশ্নের উদ্দীপক অনুযায়ী ওই অনুযায়ী মানটা বসাই দিও। যেমন ধরো এখানে জি এর মান কত, এখানে মনে করো, আচ্ছা এখানে তো কোণ দেওয়া নেই, আমাদেরকে তো জিনিসটা বের করে আনতে হবে। মনে করো কোণ দেওয়া থাকলো আনুভূমিকের সাথে 38, তাহলে তুমি এখানে কি বসাবা, সিম্পলি সব সূত্র সেম থাকবে, সূত্রগুলো সব ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা, জাস্ট তুমি লিখে দিবা জি সাইন থিটা, এইটুকু লিখবা, গেল। এই ব্যাপারটুকু চেঞ্জ আসবে, যদি অনুলম্বের সাথে কোণ দেওয়া থাকে তাহলে জি কস থিটা, এই ব্যাপারটুকু গেল গেল, এটা বুঝলাম। এইটা বুঝার পরে আরেকটা সতর্কতা আছে, সেই সতর্কতা কি, এই যে এখন এই সূত্রগুলো সব ফিক্স থাকতেছে বা সবগুলো সব মেইনটেইন করতেছে এখানে উল্লম্ব সরি হেলানো তলেও, তবে সতর্কতা হচ্ছে এই যে এখানে এইচ এর মান আছে, এই এইচ বলতে কি বুঝাবে জানো, এই এইচ বলতে এই যে এখানকার আমরা যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as করছিলাম, এই এস টা বুঝাবে, অর্থাৎ হেলানো তল বরাবর দূরত্ব বুঝাবে। এখানে এই এইচ এর জায়গায় তুমি যদি আবার এই টোটাল এইচটা বা উচ্চতার মান বসায় দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তুমি উপাংশ নিছো এই হেলানো তল বরাবর, তাহলে তোমাকে মানও বসাইতে হবে, উচ্চতার মান বা তুমি যে পরিমাণ দূরত্ব পাস করতেছো আর কি, সেটা মান পি বরাবর বসাইতে হবে, সেটার মানও বসাইতে হবে তোমাকে হচ্ছে গিয়ে এই হেলানো তল বরাবরই বসাইতে হবে। যে দিক বরাবর তুমি কাজ করবা সেই দিক বরাবরই জিনিসগুলোর মান বসাইতে হবে। এখন এইটা যদি তোমার কাছে মনে হয় যে এইভাবে লিখলে আমার ভুল হওয়ার চান্স থাকতেছে, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এইভাবে লিখবা না, তুমি লিখবা এইভাবে যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এর জায়গায় বসাই দিবা জি রূপাংশটা, জি জেড বসাই দিলা, আর এস এর জায়গায় বসাই দিবা হেলানো তল বরাবর যে দূরত্বটা সেটা। এই এইটুকুই হচ্ছে তোমার কাজ। এই বরাবর মানে হেলানো তল বরাবর ম্যাথ থাকলে সেটাতে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, তুমি জাস্ট জি এর জায়গায় জি এর উপাংশ বসাবা, এস এর জায়গায় হেলানো তল বরাবর দূরত্বটা বসাবা, দ্যাটস ইট, কাজ শেষ। বাকি সব কাজ সব সূত্র সব সেম, একদম সব সেম। ওকে, তাহলে এখন আমরা যদি এই ব্যাপারগুলো বুঝে ফেলি তাহলে এখন আমরা ম্যাথে চলে যাই, এই ম্যাথটা সলভ করতে শুরু করি। তাহলে দেখো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে ব্যাপারটা করতে হবে সেটা হলো ম্যাথের বক্তব্যটা, এই জিনিসটা বুঝতে হবে ভালোভাবে, অর্থাৎ এই প্রশ্নের বক্তব্যটা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে কি বলছে, বলছে প্রদত্ত ভূমি বিশিষ্ট, এই কথাটাই আসলে বোঝার মতো ব্যাপার। সেটা হলো প্রদত্ত ভূমি বিশিষ্ট মানে হলো যে এই যে হেলানো তলটা আমার থাকবে, এই হেলানো তলটার ক্ষেত্রে আমাদের ভূমিটা প্রদত্ত হবে, অর্থাৎ ভূমিটা নির্দিষ্ট করে তোমাকে দেওয়া আছে। কিরকম, এই যে তাহলে আমরা প্রথম পুরোটা যদি পড়ে ফেলি দাঁড়ায় এরকম, প্রদত্ত ভূমি বিশিষ্ট একটা নত সমতলে শীর্ষ হতে একটা বস্তু কণা নিচে পড়া শুরু করলো, দেখা হচ্ছে পতনকাল সর্বনিম্ন হবে যদি সমতলটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণে আনত হয়। আচ্ছা, তাহলে একটা আনত তল আছে, এই মনে করো একটা আনত তল। এখন এই আনত তলে ভূমিটা নির্দিষ্ট, প্রদত্ত ভূমি বিশিষ্ট মানে এই ভূমিটার মানটা নির্দিষ্ট, এটা কেমন। এখন এই ভূমিটার মান নির্দিষ্ট, এই জিনিসটা এইটুকু নির্দিষ্ট করে মনে করো তোমাকে আমি দিলাম যে 10 মিটার। এখন এই 10 মিটার দিয়ে তোমাকে আমি প্রশ্ন করছি যে তুমি 10 মিটার ভূমি হইতে হবে, এখন এর উপরে তুমি একটা আনত তল রাখতে হবে, এরকম একটা বাঁকা তল বা হেলানো তল। এখন এই হেলানো তলটা কত ডিগ্রি করে ভূমির সাথে কত ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে আনত থাকলে সবচেয়ে জলদি এখান থেকে যদি কোনো বস্তু গড়ায় দেওয়া হয় তাহলে সবচেয়ে জলদি মাটিতে পড়বে, এইটাই করা হয়েছে প্রশ্ন। এখন এইখানে এই তুমি যদি ভূমি সেম রাখো, অর্থাৎ তুমি যদি এই ভূমিটা নির্দিষ্ট রাখো 10 মিটারই রাখো, তাহলে দেখো বিভিন্ন রকম ত্রিভুজ গঠন করা সম্ভব, বিভিন্ন রকম কাজ করা যায়। তুমি কি করতে পারো যে এই কোণটা কমায় দিতে পারো, ভূমি 10 মিটারই রাখলা, ভূমিটা একদম ফিক্স রাখতে হবে। প্রদত্ত ভূমি বলছে ভূমির মানটা টোটালি ফিক্স রাখতে হবে। প্রদত্ত ভূমি বিশিষ্ট মানে হচ্ছে নির্দিষ্ট ভূমি বিশিষ্ট বা ধ্রুবক ভূমি বিশিষ্ট, এই ভূমির দৈর্ঘ্যটা ধ্রুবক কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা এখানে মনে করো আমি 10 মিটার দিয়ে উদাহরণ দিচ্ছি, এখানে তাহলে 10 মিটার। এখন তুমি এটা কি করতে পারো, এটা 30 ডিগ্রি বানাইতে পারো, কেউ আবার আরেকটু বড় বানাইতে পারে, কেউ আরো বড় বানাইতে পারে। তো এরকম কি করা যায় এখানে, তাহলে যেটা করা যায় যে ভূমিটা ফিক্স রেখে বিভিন্ন কোণে কিন্তু হেলানো তলটা গঠন করা যায়।
তো এখন বলছে, প্রশ্নে বলা হয়েছে যে কত কোণ করলে এই কোণের মানটা, এই ভূমির যে কোণের মানটা, এইটা কত করলে এই যে এই তল বরাবর যে বস্তুটা পড়বে, এই বস্তুটা পড়তে সর্বনিম্ন সময় লাগে, এইটা প্রশ্ন করা হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রশ্নের বক্তব্যটা ক্লিয়ার হয়েছে? ভালো মতো বুঝে নাও, লাস্টবারের মতো বলে দিচ্ছি। প্রথমে কথা হচ্ছে কি, আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে প্রথম কথা যেটা বুঝতে হবে সেটা কি, যে প্রদত্ত ভূমি বিশিষ্ট মানে হচ্ছে নির্দিষ্ট ভূমি বিশিষ্ট, অর্থাৎ একটা ধ্রুবক মানের ভূমি বিশিষ্ট। এখানকার ভূমির দৈর্ঘ্যটা, এই এটা ভূমির দৈর্ঘ্যটা কি হবে, এটা ধ্রুবক হবে। এখন এই ধ্রুবক রেখে তো বিভিন্ন কোণে করা যায়, হেলানো তল গঠন করা যায়। তো এখন এই ভূমি ধ্রুবক রেখে তো হেলানো তল এই যে তোমার বিভিন্ন গঠন করা যাচ্ছে। প্রশ্ন হলো যে কত কোণের জন্য ওই হেলানো তলটাতে হচ্ছে কি হবে, এখন একটা বস্তু ওই হেলানো তল বরাবর পড়তে সবচেয়ে কম সময় লাগবে। ওকে, তাহলে এখন এই জিনিসটা আমরা সলভ করতে আগে। এখন যেহেতু আমরা প্রশ্নের বক্তব্যটা বুঝতে পারছি, তাহলে এবার আমরা এই জিনিসটা ধরে নিই যে থেটা কোণের জন্য কি হবে, থেটা কোণের জন্য মানে সবচেয়ে কম সময় লাগবে বস্তুটা পড়তে, পতনকাল সর্বনিম্ন হবে। তাহলে এই যে থেটা কোণ নিলাম, ভূমির সাথে থেটা কোণ। এখন তাহলে এখন এই থেটা কোণ নেওয়ার পরে এখন আমরা কি করব, এই বস্তু একটা ধরে নিচ্ছি, বস্তুটা এই বস্তুটা নিচে পড়ার ক্ষেত্রে একদম এখানে নিচে পড়া পর্যন্ত সময় কিরকম লাগতেছে সেই জিনিসটা একটু আমরা বিবেচনা করি। আচ্ছা, এখন এক কাজ করব, সেটা কি, যে আমরা এই জিনিসটা, এই ত্রিভুজটার নাম দিয়ে দিই। মনে করো এটা দিলাম এ, এটা বি, এটা মনে করো সি। এখন এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমার কোনটা ফিক্স বা কোনটা ধ্রুবক, এ বি কিন্তু ধ্রুবক, এটা বাদ দিয়ে অন্য কিছু ধ্রুবক না। সিবিও ধ্রুবক না, এসিও ধ্রুবক না। তাহলে এখন আগাই আমরা। এখানে কথা হচ্ছে আমরা এখানে কি লিখতে পারবো, এই হচ্ছে হেলানো তল বরাবর যদি আমরা গতির জিনিসটা বিবেচনা করি, আমরা তো একটু আগেই দেখছি যে হেলানো তল বরাবর কাজ করতে গেলে কি করতে হয়, সূত্রের কোনো চেঞ্জ নেই, জাস্ট এর জায়গায় আমার হলো বসাইতে হবে এই তল বরাবর জি এর উপাংশটা। তাহলে বসাই, তাহলে এস ইকুয়াল টু আমরা জানি কি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন এই ক্ষেত্রে ইউটি, ইউটি মানে কি, ইউটি মানে জিরো। কেন? কারণ হচ্ছে এই বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে একদম আদি অবস্থা জিরো, ইউ ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে এরকম করে ছেড়ে দেওয়া হয়েছে, জাস্ট সিম্পলি ছেড়ে দেওয়া হয়েছে, মানে আদিবেগ শূন্য থেকে ছেড়ে দেওয়া হয়েছে, গড়ায় গড়ায় করে ভূমি টাচ করছে। তাহলে ইউটি জিরো, তাহলে এই টোটাল জিনিসটা আমরা ইরেজ করে দিলাম। থাকলো হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এখন এই হাফ এ টি স্কোয়ারের ক্ষেত্রে খেয়াল করো, এস এর মান কি, এস এর মান হচ্ছে এই যে এসি, তাই না? তাহলে লিখে দিলাম এসি দৈর্ঘ্যটা। এখন হাফ দিলাম এ টি স্কোয়ার, এর মান কোনটা বলো দেখি, এর মান হচ্ছে এই তল বরাবর জি উপাংশ, এই তল বরাবর জি উপাংশ কত, জি সাইন থিটা। এই জিনিসটা একটু আগে আমরা জানছি, গেল। তাহলে জি সাইন থিটা বসিয়ে দিলাম, এখানে দাঁড়াচ্ছে টি স্কোয়ার। এই তো এই ব্যাপারটা আমাদের এখানে আসলো। এইবার এখন দেখো, এখানে তোমার লাগবে হচ্ছে সর্বনিম্ন পতনকাল। তাহলে এই পতনকালের জন্য ইয়াটা বের করি, এর মানটা কথা। তাহলে এখান থেকে মানটা দাঁড়াচ্ছে যে 2 × AC / জি সাইন থিটা, এইটা দাঁড়াচ্ছে। এখন তুমি দেখো, এই যে টি স্কোয়ারের মান সর্বনিম্ন করতে হবে, তাহলে সেই সাপেক্ষে এদের মান কি হবে না হবে সেইগুলো নিয়ে আমার বক্তব্য দিতে হবে। তো তুমি খেয়াল করো, তোমার তাহলে কি লাগবে, টি স্কোয়ারের সাথে এই যে থেটা বা সাইন থেটা, যেটাই বলো না কেন, এইটার একটা সম্পর্ক লাগবে। তো তুমি চিন্তা করো, টি স্কোয়ারের সাথে যদি সাইন থিটার সম্পর্ক লাগে, তোমার কি বানাইতে হবে, টি স্কোয়ারটা বা টিটাকে সর্বনিম্ন বানাইতে হবে। তাহলে সাইন থিটাটাকে কি হইতে হবে, বা নিচের যে কোণটা থাকবে সেটাকে সর্বোচ্চ বানাইতে হবে আর কি। তো এখন এই জিনিসটা বা এই কথাটা, এই বক্তব্যটা তো কখন তুমি দিতে পারো, নিচে সাইন থিটা না দাও, মানে নিচের যে কোনো অনুপাত, সেটা যে কোনো অনুপাতই হোক না কেন, সাইন অনুপাত, কজ অনুপাত, যেটাই অনুপাত। তো নিচের অনুপাতটার সাথে তুমি এইটার এই সম্পর্কটা তখনই তুমি বলতে পারবা যখন এই বাকি সবকিছু ফিক্স থাকবে, তাই না? কিরকম, আমি তোমাকে জিনিসটা আরো ভেঙে বুঝাই বলি। মনে করো তোমার একটা চলক আছে এক্স, এখন নিচে আরেকটা চলক আছে ওয়াই, সাথে মনে করো জি আছে, উপরে মনে করো 2 × মনে করো 4 বা 5 বা 6 যে কোনো কিছু আছে, বা তুমি হচ্ছে 4 5 6 না দিয়ে জেড দিলে। এখন দেখো, তুমি এই এক্স এবং ওয়াই এর মাঝে তুমি যদি সম্পর্কটা এইভাবে আনতে চাও যে এক্স এর মান সর্বনিম্ন করতে গেলে ওয়াই এর মান সর্বোচ্চ করতে হবে, বুঝাই যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা কখন সত্য বলতে পারবা, এই জিনিসটা তখনই সত্য তুমি বলতে পারবা যখন কি হবে, বাকি জিনিসগুলো ধ্রুবক হবে। টু কে ধ্রুবক হইতে হবে, টু তো ধ্রুবক হয়ে আছে, জি ধ্রুবক হয়ে আছে, এটা কিন্তু চিন্তা নাই। জেড কে কি হইতে হবে, ধ্রুবক হতে হবে। জেড যদি ধ্রুবক না হয়, তাহলে তুমি কখনোই বলতে পারবে না যে এক্স এর সর্বনিম্ন মানের জন্য এক্স এর এই ওয়াই এর মান সর্বোচ্চ হইতে হবে, এই জিনিসটা কখনোই সত্য বলা যাবে না। কেন? একদম তোমাকে ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে দিই। জেড এর মানটা কি হতে হবে বলছি আমি, ধ্রুবক হতে হবে। ধ্রুবক না হয় সে যদি চলক হয়, তার মানে যদি পরিবর্তন আনা সম্ভব হয়, তাহলে এই জিনিস সত্য হবে না। কিভাবে? এই 2/g এটাকে তুমি ইগনোর করে ফেলো,
কেন ইগনোর করতে বলতেছি? কারণ এটা ধ্রুবক, যেহেতু এদের কোনো কাজ নাই। তাহলে ধ্রুবকের ব্যাপারটা গুলো ইগনোর করলাম। তাহলে থাকলো কি, এক্স ইকুয়াল টু থাকতেছে মূলত জেড বাই ওয়াই। এখন এই যে জেড বাই ওয়াই থাকলো, এইখানে দেখো জেড এর মান যদি ধ্রুবক হতো তাহলে তুমি বলতে পারতা যে এক্স সর্বনিম্ন হইতে হলে ওয়াই কে সর্বোচ্চ হতে হবে। কেন? তুমি চিন্তা করো জেড এর মান মনে করো 4, 4 একটা মান। এখন তুমি বলতে পারবা এক্স এর মান সর্বনিম্ন হইতে হলে ওয়াই এর মান সর্বোচ্চ হইতে হবে। কেন? কারণ এখন তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলতে পারছো ওয়াই এর মান যত বাড়াবা তত কি হবে, এক্স এর মান কমবে, তখন জিনিসটা আলটিমেটলি এই সম্পর্কটা আসবে। কিন্তু যদি এমন হয় এই যে জেড এর মান যে 4 বসাইছি, জেড এর মান যদি ধ্রুবক না হয় অর্থাৎ 4 না হয়, জেড এর মান যদি ভিন্ন ভিন্ন হওয়া সম্ভব হয়, তাহলে এই জিনিস কখনোই সত্যি না। কেন? কারণ দেখো এই মনে করো তুমি কি করলা, যে জেড এর মানটা বসাইনি এখনো, এখন ওয়াই এর মান বাড়াচ্ছ তুমি। ওয়াই এর মান মনে করো আগে 5 ছিল, এখানে 5 ছিল, এখানে তুমি বাড়াইলা 15 বানাইলা। এখন এই যে 15 বানাইলা, তুমি ভাবলা যে এক্স এর মানটা কম আসবে। কিন্তু আমি এক কাজ করতে পারি, সেটা কি, যে তুমি যে ওয়াই এর মান বাড়াইছো, কয় গুণ বাড়াইছো? 3 গুণ। আমি উপরের জিনিসটা 3 গুণ বাড়াই দিতে পারি। তাহলে 3 গুণ মনে করো 12 বাড়াই দিই। তাহলে কত হলো? জেড এর মান যেহেতু এখন চলক আমি ধরছি, বা জেড এর মান পরিবর্তন হইতে পারবে, জেড এর মান পরিবর্তন হইতে পারবে এরকম রেখে আমি কি করছি, আমি কিন্তু 4 থেকে বাড়ায় 3 গুণ করে দিচ্ছি। তাহলে দেখো আলটিমেটলি এটার মান কিন্তু আবার আগেরটাই আসতেছে। আগে ছিল 4/5, এখানেও এই 4/5 আসতেছে। তার মানে জেড এর মানটা যদি তুমি চলক রাখো, অর্থাৎ জেড এর মান যদি পরিবর্তন করার সামর্থ্য থাকে, তাহলে কি হবে, তাহলে তুমি কখনোই এই কথা বলতে পারবে না যে এক্স সর্বনিম্ন হইতে হলে ওয়াই সর্বোচ্চ হতে হবে, কখনোই না। এই জিনিস বলাই যাবে না। এই জিনিস আরো সিম্পলি বোঝা যায় কিভাবে? আরো সিম্পলি বোঝা যায় সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে, তাই না? এই যে তুমি যেমন ধরো এক্স ইকুয়াল টু যদি তুমি লেখো, মনে করো এ বি বাই সি ইন্টু ওয়াই। এখন তুমি যদি এক্স সমানুপাতিক 1/y বলতে চাও, তার মানে কি, তার মানে তোমার এ বি বাই সি, এই এ বি বাই সি, এই পুরো জিনিসটা ধ্রুবক হতে হবে। এই যদি ধ্রুবক না হয়, কোনোদিন কোনোদিন তুমি এই কথা লিখতে পারবা না যে এক্স সমানুপাতিক 1/y, এটা লিখতে পারবা না। ঠিক একই রকম এইভাবে করে এই জিনিসটা সেম একই রকম। এখানে এক্স এর রোল প্লে করতেছে টি স্কোয়ার, ওয়াই এর রোল প্লে করতেছে এই অনুপাত। গেল। তাহলে আশা করা যায় এই যে আলোচনাটা আমি করলাম, এই জিনিসটা বোঝা গেছে। এই জিনিসটা কমন সেন্স দিয়ে তুমি নাম্বার দিয়েও বুঝতে পারো, তোমাকে সমীকরণ দিয়ে, এখান থেকে এই সমীকরণ দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছি, এবং সমানুপাতিকের উদাহরণটা দিয়েও তোমাকে বুঝাইছি। ওকে, তাহলে আমরা কি বুঝছি? তাহলে আমরা এখান থেকে বুঝছি যে টি স্কোয়ারের মান সর্বনিম্ন হইতে হলে এই যে নিচের অনুপাতটার মান সর্বোচ্চ হইতে হবে। এটা কখন বলা যাবে? যদি বাকি সবকিছু ধ্রুবক হয়। বাকি সবকিছু ধ্রুবক হলে এটা বলা সম্ভব, না হলে সম্ভব না। তাহলে এখন তুমি বলো দেখি, বাকি সবকিছু কি ধ্রুবক হয়েছে? আমাকে বলো তো, বাকি সবকিছু ধ্রুবক হয়েছে? হয়নি। কেন? কারণ এসি আছে, এসি তো ধ্রুবক না। আমার ধ্রুবক স্পষ্ট বলা আছে ভূমিটা, তার মানে এ বি ধ্রুবক, এ বিটা ধ্রুবক, এসি ধ্রুবক না। এসি পরিবর্তনশীল এবং বিসিও পরিবর্তনশীল। ওই যে তোমাদেরকে ম্যাথটা সলভ করতে যাওয়ার আগেই কিন্তু উদাহরণ দিয়ে বলে দিছি ব্যাপার। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এসি যেহেতু ধ্রুবক না, তাহলে এইটার টি স্কোয়ারের সাথে নিচের অনুপাতের সম্পর্ক আমি আনতে পারতেছি। এখন কথা হচ্ছে, কি হইলে বা কি কাজ করলে সবগুলো জিনিসকে ধ্রুবক বানানো যাবে? এখন সেই পদক্ষেপটাতে আমরা নেই, সেই পদক্ষেপটা যাই। কথা হচ্ছে, আমাদের ধ্রুবক হলো এ বি, তাহলে সামহাও আমাকে উপরে কি আনতে হবে? এ বি আনতে হবে। এখন কথা হচ্ছে, উপরে এ বি আমরা কিভাবে আনতে পারবো? এই জিনিসটা একটু চিন্তা করো তো, কিভাবে আনা যেতে পারে উপরে এ বি? তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা। তোমাকে এই যে এসি থেকে যদি এবি তে আনতে হয়, তাহলে কি লিখতে পারবা তুমি? এবি ইজ ইকুয়াল টু কি? এসি কস, কস থেটা, এটা লিখতে পারবা না? তার মানে ব্যাপারটা হচ্ছে, তোমাকে এই উপরে যদি এবি আনতে হয়, অর্থাৎ উপরে যদি ধ্রুবক জিনিস আনতে হয়, তোমাকে কি করতে হচ্ছে? একটা কস থেটা আনতে হচ্ছে। এই যে দেখো, এসি তো আছেই আগে থেকে, এই যে এসি তো আছে, তোমাকে একটা কস থেটা আনতে হচ্ছে। তাহলে কি করবো আমরা এখন? কস থেটা এনে দিব। তাহলে দিলাম কস থেটা এনে। এখন কস থিটা দিলাম, উপরেও কস থিটা গুণ করলাম, নিচেও গুণ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এখন কস থিটা গুণ করার উদ্দেশ্য কি ছিল? এই এসি কস থিটা করে এই জিনিসটাকে ধ্রুবক বানানো। তাহলে করে ফেলো, ধ্রুবক বানাও। তাহলে কি আসে উপরে? 2 ইন্টু এসি কস থিটা, মিনিং হচ্ছে এবি, দেখলা এবি, আর নিচে থাকলো জি ইন্টু সাইন থিটা কস থিটা, এটা থাকে। এখন তুমি আমাকে বলো দেখি, এখনো কি তোমার মানে স্বার্থ সিদ্ধি বা কাজ সিদ্ধিটা হয়েছে? কাজ হয়ে গেছে? হয়নি। কেন হয়নি? কারণ 2 ধ্রুবক বুঝলাম, এ বি ধ্রুবক বুঝলাম, জি ধ্রুবক বুঝলাম, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক লিখতে পারবো আমরা এখান থেকে, টি স্কোয়ার সমানুপাতিক 1/sin থিটা cos থিটা। কিন্তু কথা হচ্ছে, আমাদের সাইন থিটা cos থিটা এইভাবে দিলে তো কাজটা ঝামেলা। আমাদের সুবিধা হয় কখন? সুবিধা হয় যদি একটা অনুপাত থাকে। একটা অনুপাত থাকলে ওর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নিয়ে আমরা কমেন্ট করা সোজা হয়। তাহলে এখানে কি করতে হবে? একটা অনুপাত আনতে হবে। এখন কথা হচ্ছে, এখান থেকে একটা অনুপাত আমরা কিভাবে আনতে পারি বলো দেখি? ক্লু তো বুঝে যাওয়ার কথা। সেটা কি? সেটা হচ্ছে, আমরা জানি সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা cos থিটা।
2 sin থিটা cos থিটা। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা যদি একটা এক্সট্রা 2 আনি তাহলে কিন্তু ওটাকে একটা অনুপাতে কনভার্ট করতে পারি। ভালো মতো বুঝো, দুইটা অনুপাত আছে, আমার দরকার একটা অনুপাতে কনভার্ট করা। তো এখানে যদি এর সামনে 2 আনি, একটা 2, তাহলে কিন্তু একটা অনুপাতে আমরা যেতে পারবো। তাহলে এক কাজ করি, 2 সামনে নিয়ে আসি, তাহলে এর সামনে 2 নিয়ে আসলাম। মনে করো এখানে 2 দিয়ে, তাহলে হরকে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে লবকেও কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এই তো করে দেয়, লব আর হরকে 2 দ্বারা গুণ করলাম। এই কাজটা কেন করলাম, আবার এই কাজটা করলাম নিচে একটা অনুপাত আনার জন্য। ওকে, তাহলে এখন উপরে উপরে নিচে কাজগুলা ফিনিশিং দিয়ে দিই। তাহলে উপরে দাঁড়াচ্ছে 4 ইন্টু হলো গিয়ে এ বি, নিচে দাঁড়ায় জি ইন্টু 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এই তো হয়ে গেছে। এইবার দেখো তোমার এই যে কাজটা করতেছিলাম বা যেই টার্গেটে কাজ করতেছিলাম সেই কাজটা হয়ে গেছে, আমাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে। সেটা কি, সেটা হচ্ছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 4ab বাই জি ইন্টু sin 2 থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো দেখি, তাহলে এটাকে লিখতে পারবো টি স্কোয়ার সমানুপাতি 1 বাই sin থিটা, sin থিটা না সরি sin 2 থিটা। কেন লিখতে পারলাম, কারণ এই যে 4 আর এ বি আর জি সবগুলা জিনিসই ধ্রুবক হয়ে গেছে। এই যে এ বি ধ্রুবক, এর ভূমিটা ধ্রুবক, স্পষ্ট প্রশ্নে বলা আছে প্রদত্ত ভূমি বিশিষ্ট বা নির্দিষ্ট ভূমি বিশিষ্ট। ওকে, তাহলে এখানে দেখো টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে, তুমি লিখতে পারতেছো 1 বাই sin 2 থিটা, মানে হলো টি স্কয়ার মান সর্বোচ্চ হবে যদি কি হয়, সরি টি স্কয়ার মান সর্বনিম্ন হবে যদি কি হয় sin 2 থিটাটা সর্বোচ্চ। তাহলে করে ফেলো, sin 2 থিটার মান কখন সর্বোচ্চ হবে, sin 2 থিটা হচ্ছে একটা সাইন অনুপাত, সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1। এই তো হয়ে গেল। তাহলে এটার জন্য থিটার মান কত আসতেছে বুঝাই যাচ্ছে। 2 থিটার মান মনে করো প্রথমে বের করি, sin ইনভার্স 1 মানে 90, অতএব 2 থিটার মান থেকে 2 থিটার মান 90, অতএব থিটার মান হচ্ছে 45। এই তো হয়ে গেল। তাহলে সিম্পলি আমরা এখান থেকে থিটার মানটা বের করে ফেললাম। এই তো, তাহলে আমাদের কথা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রির জন্যই মানটা কি হবে, সর্ব মানে sin 2 থিটার মান সর্বোচ্চ, অর্থাৎ টি স্কয়ারের মান বা টি এর মান সর্বনিম্ন হবে। এই তো এই সিদ্ধান্তে আসলাম। এখন দেখো এখান থেকে তুমি তোমরা কেউ বলতে পারো যে ভাইয়া আমরা তো প্রাসের ক্ষেত্রে ডাবল ট্রাজেক্টরির ক্ষেত্রে দেখছিলাম sin 2 থিটার মানটা আমরা হচ্ছে sin অফ 180 মাইনাস 2 থিটা লিখে দেখছিলাম যে সেখানে ওইটাও এর সমান হয়। তাহলে এখানে ওটা লিখে দেখি তো নতুন কোনো সমাধান পাই কিনা, ওটা লিখে দেখতে পারো, একই সমাধান আছে। লিখে দেখাই তোমাকে, তাহলে sin 2 থিটাকে আমরা লিখতে পারি sin 180 মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই ক্ষেত্রে তুমি এক কাজ করো, এখানে sin 90 লিখে দাও। তাহলে এখানে তুমি কি বলতে পারবা, 180 মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90। তাহলে দাঁড়ালো 180 মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 90। অতএব এখান থেকেও দেখবা থিটার মান অবশ্যই 45 আসবে। এই তো হয়ে গেল। তাহলে আমরা এই ম্যাথটা সমাধান করে ফেললাম, এই ম্যাথটা সলভটা দেখে ফেললাম। এখন দেখো এইটার ক্ষেত্রে যেহেতু আমরা প্রাথমিক আলোচনা বেশ করছিলাম এই ম্যাথটা সলভ করতে গিয়ে, এখন টোটাল ব্যাপারগুলো আমি একদম ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করো যাতে করে এই ধরনের জিনিস আসলে পারি আমরা। তাহলে এখন দেখো এখানে প্রথম যে ব্যাপারটা আমরা জানছি সেটা হলো হেলানো তলের ক্ষেত্রে জি এর যে উপাংশগুলো কাজ করে সেগুলো কত, সেগুলো কোন কেসে কত। আনুভূমিকের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে এই বরাবর কত, তলের উপর লম্ব কত, ঠিক একইভাবে উল্লম্বের সাথে যদি কোণ দেওয়া থাকে তাহলে আনুভূমিকের সাথে কত, সরি তল বরাবর কত এবং তলের লম্ব বরাবর কত। গেল, এইগুলো জানার পরে তখন এটা প্রথমে আমরা কিভাবে আসে না আসে সেই সবগুলো দেখা দিচ্ছি। তারপরে এই কোশ্চেনে গেছি, এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, প্রথম টাস্ক হচ্ছে আমাদের প্রশ্নটা বোঝা যে আসলে প্রশ্নতে কি বলছে। এখন প্রশ্ন পড়ে দেখতেছি প্রথমেই আছে একটা এই যে ব্যাপার যে কি বলছে, প্রদত্ত ভূমি বিশিষ্ট। এই জিনিসটাই হচ্ছে বোঝার মতো ব্যাপার। প্রদত্ত ভূমি বিশিষ্ট মানে হচ্ছে যে তোমার নির্দিষ্ট ভূমি বিশিষ্ট, তোমাকে একটা নির্দিষ্ট ভূমি আমি দিচ্ছি, প্রদত্ত মানে দেওয়া হয়েছে তোমাকে, তোমাকে একটা নির্দিষ্ট মানের ভূমি দেওয়া হয়েছে। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাইছিলাম যে তোমাকে 10 মিটার মানের একটা ভূমি দিয়ে দিলাম, যে এই 10 মিটার এটা ফিক্স, এই মানের একটা ভূমি দিছি, এর মান তুমি চেঞ্জ করতে পারবা না, এটা ধ্রুবক। এই তো গেল। তারপরে তখন আমি দেখাইছিলাম যে এইখানে ধ্রুবক ভূমির জন্য বিভিন্ন কোণ নিয়ে বিভিন্ন রকম হেলানো তল গঠন করা যায়। এখন আমাকে প্রশ্ন কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে এই যে সমান ভূমির জন্য বা একটা সেম ভূমির জন্য বিভিন্ন রকম কোণ নিয়ে বিভিন্ন রকম হেলানো তল গঠন করা যাচ্ছে, এইখানে কোন তলটার কারণে কোন তলটার জন্য তোমার হচ্ছে পতন কালটা বা উপর থেকে নিচে পড়তে যে সময়টা এটা সর্বনিম্ন সেটা দেখাইতে হবে, এইটা 45 ডিগ্রি এনে দেখাইতে। এখন আমরা সেই অনুযায়ী কাজ করছি তখন। তাহলে আমরা কি কাজ করছি যে এখান থেকে সমীকরণ গঠন করছি, সমীকরণ গঠন করে টি স্কোয়ারে বা টি এর মান নিয়ে আসছি। টি এর মান নিয়ে আসার পর যেটা ছিল সেটা কি ছিল, সেটা উপরে ছিল 2 ইন্টু এ বি বাই জি ইন্টু সাইন থিটা, এইটুকু ছিল। এখন এইটা যখন ছিল তখন আমরা দেখতেছি যে আমাকে এখন যদি টি স্কোয়ার মানে সাইন অনুপাত এইটার বা থিটার আর কি সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে কি লাগবে,
সম্পর্ক স্থাপন করতে গেলে আমরা দেখছি যে সমানুপাতিক সম্পর্কের যদি ব্যাপারটা সিম্পলি বলি, তাহলে সেটা স্থাপন করতে গেলে অবশ্যই কি লাগবে, আমাদের বাকি সবকিছু ধ্রুবক হতে হবে। বাকি সবকিছু ধ্রুবক না হলে জীবনেও ওই জিনিসটা আমরা বলতে পারবো না। এই তো এই ব্যাপারটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে উপরে আমাদের কি আনতে হবে, ধ্রুবক আনতে হবে। নিচে তো জি ধ্রুবক আছে, উপরে এসির জায়গায় যদি সামহাও একটা ধ্রুবক আনতে পারি তাহলে আমার কাজটা হয়ে যাবে। তাহলে এসির জায়গায় কি ধ্রুবক আনবো আমরা, তখন আমরা দেখছি এখানে তো এবি ধ্রুবক, তাহলে এসি থেকে সামহাও এবি তে আনি, তাহলে উপরের জিনিসটা ধ্রুবক হবে। তখন এই যে এখান থেকে এসি থেকে আমরা cos থিটা দিয়ে এবি আনছি, তাহলে এই যে মিলানোর জন্য উপরে cos থিটা নিচে cos থিটা দিয়ে গুণ করলাম। তারপরে এখন এখানে এসি cos থিটাকে লিখছি আমরা এবি, আর নিচে জি sin থিটা cos থিটা, এটা হয়ে গেল। এবি এর সাথে সুবিধা কি, যে আমার ধ্রুবক চলে আসলে এবার আমি হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্কটা লিখতে পারবো। এখন সমানুপাতিক সম্পর্ক লিখতে গিয়ে দেখতেছি নিচে দুইটা অনুপাত আছে, দুইটা অনুপাতকে সামহাও কি করতে হবে, একটা অনুপাতে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা একটা অনুপাত দিয়ে সিম্পলি কাজটা করতে পারি। তো তখন একটা অনুপাত নিয়ে আসছি, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, এই ফর্মুলা দিয়ে নিয়ে আসার পরে আলটিমেটলি এখন আমরা দেখতেছি এই ফাইনাল তখন 4abg সব হচ্ছে ধ্রুবক। তাহলে এখন আমরা ডাইরেক্ট টি স্কয়ারের সাথে sin 2 থিটার ফর্মুলা ফেলতে পারবো। বসাই দিছি, বসায় দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আমরা বলে দিতে পারতেছি যে টি স্কয়ার মান সর্বনিম্ন করতে হলে sin 2 থিটার মান সর্বোচ্চ করতে হবে, sin 2 থিটার সর্বোচ্চ মান এই তো 1 হবে, তাহলে সেখান থেকে থিটার মান 45। এখন এইখান থেকে আরেকটা ছোট্ট ব্যাপার বলে দিয়েছিলাম, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এই কারণে এটা বিবেচনা করে, সেটা হচ্ছে যে sin 2 থিটার মান তো sin of 180 - 2 থিটা এটার জন্য সত্য, তাহলে এটাও করে দিছি। এই তো হয়ে গেল এই জিনিসটা, তাহলে চলে গেল আমাদের কি, যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রির জন্যই কি হবে আমাদের এই ক্ষেত্রে পতনকালটা সর্বনিম্ন হবে। পতনকাল সর্বনিম্ন হতে গেলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হইতেই হবে। ওকে, তাহলে আশা করা যায় এই প্রশ্নটার সমাধান তোমরা বুঝে গেছো। এইবার আমরা নেক্সট কোশ্চেনে আগাবো। নেক্সট কোশ্চেন গুলো সলভ করা আশা করা যায় ইজি হবে, যেহেতু এটাতে অনেক টাইম দিছি। হ্যাঁ, এইবার দেখো এখন আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা 9 এর সি, এটার এখন প্রশ্নের সলভটা দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। এই তো এই ব্যাপারগুলো তো আমরা আগের কোশ্চেনে ভালো মতো দেখছি। তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, এই তো এটা এই 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ সমতলের উপর দিয়ে একটা বল গড়িয়ে নিচে পড়া শুরু করলো। এই তো এখান থেকে গড়িয়ে নিচে পড়া শুরু করলো। নিচে পড়া শুরু করলো মানে ওর আদি অবস্থায় বেগ ছিল 0, আদি অবস্থান 0 থেকে সে নিচে পড়া শুরু করছে। বলছে পঞ্চম সেকেন্ডে বলটা তল বরাবর কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো চাইছে, তুমি খেয়াল করো পঞ্চম সেকেন্ডে চাইছে, অর্থাৎ একটা নির্দিষ্ট তম সেকেন্ডে চাইছে। এখন তুমি খেয়াল করো তো আমরা যখন পরন্ত বস্তু পড়তেছিলাম তখন কি পড়ছিলাম, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। সেটা কি, যে কোনো একটা বস্তু পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু থাকলে ওর নির্দিষ্ট মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি পাইছিলাম, যে s = u + ½ a 2t - 1, তাই না? এই জিনিসটা যদি সে ত্বরণে আসে যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে তো হচ্ছে হাফ এ হবে, সরি প্লাস হবে। আর যদি সেটা নিক্ষিপ্ত বস্তু হয় বা সমতলে যদি সে মন্দনে চলে তখন কি হবে, তখন এর সামনে মাইনাস। তার মানে এক কথায় ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস। এখন এখানে যেহেতু দেখতেছি উপর থেকে নিচের দিকে গড়ায় পড়তেছে, তাহলে ত্বরণ, তাহলে প্লাসই দিব। তাহলে সিম্পলি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা কেন অ্যাপ্লাই করতে পারবো, এই তো আগের ম্যাথে তোমাকে বলে দিছি হেলানো তল সংক্রান্ত যত ব্যাপার থাকবে সবগুলা জায়গায় তুমি কি করতে পারবা, যেই ফর্মুলাগুলো আগে পড়ছো সবগুলোই একইভাবে অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট কি করতে হবে তোমাকে, এই যে দূরত্বটা এটা হেলানো তল বরাবর দূরত্ব নিতে হবে, এবং এই ত্বরণের মানটা হেলানো তল বরাবর যে উপাংশটা সেই উপাংশটা তোমাকে বসাতে। এই তো হয়ে গেল। তাহলে আমরা এই অনুযায়ী এইটা মাথায় রেখেই করে ফেলি, সিম্পল। তাহলে আমাদের ডাইরেক্ট মানটা বসাই দিলেই কাজ হয়ে যাবে, করে ফেলি। তাহলে কত আসে s t তম সেকেন্ডে, তাহলে আসতেছে u + ½ a 2t - 1। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসছে। আচ্ছা আচ্ছা আমাকে এখন জানো যে এখন শুনতে পাচ্ছ কিনা। একজন তোমরা চ্যাট বক্সে লিখছো ভাইয়া শোনা যাচ্ছে না। আমি আর কি একটু কানেকশন আনস্টেবল দেখাচ্ছিল, আবার আমি একটা কল আসছিল যার কারণে আমি একটু রেকর্ডিংটা অফ রাখছিলাম। আচ্ছা এখন শোনা যাচ্ছে, ওকে। তাহলে এখন যেটা বলতেছিলাম সেখানে আমরা ফিরে যাই। রেকর্ডিং কি চালু আছে, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম, তাহলে এখানে দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এই সমীকরণটা বসাই দিলাম। এইবার এখন এখানে আমরা কি করব, ডিরেক্ট জাস্ট আমাদের যেগুলো কাঙ্ক্ষিত মান সেগুলো বসাবো। এখন এখানে যেহেতু u = 0, তাহলে u লেখার মানে হয় না, তাহলে সিম্পলি হাফ লিখলাম। এবার এর জায়গায় কি লিখবো, এটা তো আমরা জানি যে ওই তল বরাবর যেই তল বরাবর সে পড়তেছে সেই তল বরাবর g এর উপাংশ। তাহলে এই তল বরাবর g এর উপাংশ কত, g sin থিটা।
তাহলে আমরা লিখে দিই জি সাইন থিটা। এই তো, তাহলে এখন এর সাথে 2t - 1 গুণ করে দিলাম, এই তো চলে গেল। এখন এখানে তুমি সবগুলোর মান যদি বসায় দাও তাহলে তোমার ওই তল বরাবর পঞ্চম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে সেই জিনিসটা চলে আসবে। এই জিনিসটা মোটামুটি 22.05 মিটারের মতো আসার কথা। এই তো চলে গেল। তাহলে আমাদের 9 এর সি নাম্বার যে ম্যাথটা আছে সেই জিনিসটা আমরা করে ফেললাম। এইবার আমরা যাব 9 এর ডি নাম্বার ম্যাথে। এখন দেখো এই যে এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এইটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এইখানে বলছে যে একটা টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে বন্দুক হতে নিক্ষিপ্ত একটা গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটা আনুভূমিকে চলে, এইটা বলা হয়েছে। তাহলে এখন আমরা এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এই জিনিসটা দেখি এটা আসলে কি বোঝাচ্ছে। তুমি খেয়াল করো একটা টাওয়ারের শীর্ষ লক্ষ্য করে, আচ্ছা শীর্ষ লক্ষ্য করে বন্দুক ছোড়া মানে কি, মানে বন্দুকটা এমন ভাবে তাক করা ছিল যেন সেটা কি করে এই টাওয়ারের একদম শীর্ষবিন্দুতে হিট করে। তাহলে কিরকম, তাহলে ব্যাপারটা এরকম যে এই যে তোমার যদি এটা সারফেস ধরলাম, এই একটা টাওয়ার, এইটার শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এই পয়েন্টটা। এখন এইখান থেকে মনে করো কি করা হয়েছে, বন্দুকটা এমন ভাবে তাক করা হয়েছে যেন সেটা কি করে এইভাবে একদম শীর্ষটাতে আঘাত করে, এরকম দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে এই যে শীর্ষকে আঘাত করবে এরকম একটা ডিরেকশনে কিন্তু বন্দুকটা তাক করা হয়েছে। এই যে শীর্ষ লক্ষ্য করে বন্দুক হতে গুলি ছুড়লে মানেই হচ্ছে এটা, শীর্ষ লক্ষ্য করে গুলি ছোড়া মানে এটা, এই একদম শীর্ষ বরাবর বন্দুকটা তাক করে রাখা হয়েছে। এর তারপরে এখন তোমাকে এইখান থেকে এই কনটেক্সটে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা বুঝলাম যে শীর্ষ লক্ষ্য করে বন্দুক হতে নিক্ষিপ্ত গুলি, এইটার মিনিং আমরা বুঝলাম। গুলিটা গুলিটা নিক্ষেপ করার সময় বন্দুকটা তাক করে রাখা হয়েছিল শীর্ষ বরাবর, তারপরে সেই জিনিসটা গুলিটা নিক্ষিপ্ত হয়েছে। তাহলে এখন দেখি গুলিটা নিক্ষিপ্ত হওয়ার পরে ঘটনা কি বলছে। তারপরে বলছে নিক্ষিপ্ত একটা গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করে। আচ্ছা, তাহলে টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করে মানে কিরকম, এই যে মধ্যবিন্দুতে আঘাত করলো গিয়ে, ওকে তাক করে রাখছিল একদম শীর্ষ বরাবর, কিন্তু এটা যেহেতু প্রাস আকারে এভাবে যাবে এই কারণে সেটা আঘাত করলো কোথায়, আঘাত করলো হচ্ছে মধ্যবিন্দুতে। তাহলে এখন মধ্যবিন্দুতে যদি আঘাত করে তাহলে এই পুরো হাইটটাকে যদি আমরা এইচ ধরি তাহলে এইগুলো কি, এইটুকু হচ্ছে h/2 আর এইটুকু h/2 গেল। এখন এখন দেখো এটা h/2, এইটুকু h/2। এইবার এখন দেখো বলছে যে টাওয়ারকে এই মধ্যবিন্দুতে আঘাত করলে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটা আনুভূমিকে চলে। আচ্ছা, তার মানে তোমাকে দেখাইতে হবে যে এই পয়েন্টে যখন গুলিটা আঘাত করছিল টাওয়ারের এই পয়েন্টে, তখন গুলিটা আনুভূমিক বরাবর চলতেছিল। আচ্ছা, এখন আমাকে বলো দেখি এই একটা প্রাস রেগুলার প্রাস কখন আনুভূমিক ভাবে চলবে, এই জিনিসটা কিন্তু আমাদের আলোচনার মাঝে চলে আসছিল। একটু রিকল করে আমাকে চ্যাট বক্সে জানানোর চেষ্টা করো। এই ক্লুটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি দেখবা খুব সহজে ম্যাথটা হবে। এই ম্যাথটা দেখতে যতটা কমপ্লেক্স মনে হয়, তুমি যদি সঠিক ব্যাপারটা ধরতে পারো খুবই সহজে জিনিসটা সলভ হবে। আচ্ছা, এই তো বলতে পারতেছি, সেটা হচ্ছে কি, সেটা হলো এই যে একটা প্রাসের ক্ষেত্রে ও আনুভূমিক বরাবর থাকবে রেগুলার প্রাস, এই একটা রেগুলার প্রাস আমি যদি এঁকে দেখাই, এ কখন আনুভূমিক বরাবর থাকবে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় থাকবে। এই তো সর্বোচ্চ উচ্চতা থাকবে মানে কি, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তোমার আনুভূমিক উল্লম্ব বরাবর উচ্চতা বা উল্লম্ব বরাবর দূরত্বটা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় থাকবে মানে আনুভূমিক বরাবর কত দূরত্ব বলতো, r/2 দূরত্ব না, r/2 দূরত্ব কিন্তু সর্বোচ্চ উচ্চতা আসে। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমাকে এখানে বলা হয়েছে আমরা কি জানি, আমরা জানি যে r/2 দূরত্বে অর্থাৎ পাল্লার অর্ধেক দূরত্বে সর্বোচ্চ উচ্চতা একটা বস্তু আনুভূমিক বরাবর মানে আনুভূমিকের অভিমুখে মুখ করে থাকে বা আনুভূমিক বরাবর থাকে। তাহলে এখানে প্রশ্নে বলছে যে দেখাইতে হবে কি, যে দেখাইতে হবে যে ওই টাওয়ারটাকে আঘাত করার সময় গুলিটা আনুভূমিক ভাবে চলে। তাহলে তুমি বলো দেখি, এখানে বলছে গুলিটা আনুভূমিক ভাবে চলে, এটা দেখাইতে হবে। আচ্ছা, আনুভূমিক ভাবে চলে এটা দেখানো আর ওই গুলিটা ক্যাপিটাল এইচ এর মান এটা দেখানো সেম কথা। বা একইভাবে আমি বলতে পারি যে ওই গুলিটার এই যে এই h/2 এর মানটা ওর সর্বোচ্চ উচ্চতা দেখানো যা কথা, আনুভূমিক ভাবে এখানে সে জিনিসটা অতিক্রম করতেছে সেটা একই কথা। দেখো ভালো মতো বুঝো, এই ক্লুটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, এই ক্লুটা যদি বুঝে থাকো তাহলে দেখবা ম্যাথটা অনেক সহজে হবে। সেটা কি, আমি যেটা বললাম যে আমরা তো এটা জিনিস আগেই শিখে এসেছি আগের লেকচারে, সেটা কি যে একটা গুলি, যে একটা প্রাস আনুভূমিক ভাবে কখন থাকে, যখন সে r/2 দূরত্ব আনুভূমিক ভাবে অতিক্রম করে এবং h দূরত্ব অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এসে অবস্থান করে।
তাহলে তোমাকে এই যে এই তথ্য থেকে তুমি কি বলতে পারো না এভাবে, তোমাকে যদি আমি এখন এটা বলে দিই যে এ হচ্ছে কোন একটা বস্তু হচ্ছে আনুভূমিক ভাবে চলছে কোন একটা পয়েন্টে, তাহলে আনুভূমিক ভাবে চলছে মানে তুমি কি বলতে পারবা, সেই বস্তুটা ছিল সর্বোচ্চ উচ্চতায়, সেই বস্তুটা আনুভূমিক ভাবে হচ্ছে r/2 দূরত্ব অতিক্রম করছিল। এই তো এখন এই ক্লুটা ধরেই আমরা মূলত এই ম্যাথটা সলভ করবো। কিভাবে? সেটা হচ্ছে এখানে বলছে যে একটা টাওয়ারের শীর্ষ দিকে লক্ষ্য করে বন্দুক হতে নিক্ষিপ্ত গুলি টাওয়ারের মধ্যবিন্দুতে আঘাত করলে, এই যে মধ্যবিন্দুতে আঘাত করার কনটেক্সট এত দূর পর্যন্ত করে ফেলছি আমরা। তারপর বলছে দেখাও যে টাওয়ারকে আঘাত করার সময় গুলিটা আনুভূমিক ভাবে চলে। আচ্ছা, এইখানে যে বলছে দেখাইতে হবে আনুভূমিক ভাবে চলে, তাহলে আনুভূমিক ভাবে চলে এইটা আমি লিখে দিই, আনুভূমিক ভাবে চলে এইটা দেখানো আর সেই গুলিটা সর্বোচ্চ উচ্চতা ওই সময় ছিল সেটা দেখানো সেম কথা। বা একইভাবে আমি বলতে পারবো যে আনুভূমিক ভাবে চলে এইটা দেখানো, কিংবা সে ওই মুহূর্তে r/2 দূরত্ব আনুভূমিক ভাবে অতিক্রম করছিল, এই যে এই দূরত্বটা r/2 দূরত্ব আনুভূমিক ভাবে অতিক্রম করছিল, এটা সেম কথা। এখন আমাকে চ্যাট বক্সে এটুকু জানাও যে এই পার্টটুকু আসলে বুঝলে কিনা। আমি আবারও লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তারপরে আমাকে ক্লিয়ার করি। সেটা কি? এই ক্লুটা ধরতে পারলে এই ম্যাথটা যতটাই কঠিন সিন করুক না কেন আমরা বেশ সহজে করতে পারবো। সেটা কি? যে এইখানে আমরা জানি যে একটা বস্তু, একটা প্রাস, রেগুলার প্রাস আনুভূমিক ভাবে তখনই থাকে যখন সে সর্বোচ্চ উচ্চতা থাকে এবং r/2 আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। এখন এই ক্লু থেকে আমরা বলতে পারি এখানে বলছে যে সেটা দেখাইতে হবে আনুভূমিক ভাবে চলে, তাহলে আনুভূমিক ভাবে চলে দেখানো, আর সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ছিল দেখানো, কিংবা সেটা r/2 দূরত্ব অতিক্রম করছে, এই তিনটা জিনিসের মিনিং কি? সেম না? এই ব্যাপারটা টোটালি আমাকে বুঝছো কিনা এইটুকু খালি জাস্ট জানো যে এই ব্যাপারটা বুঝছি কিনা, যে আনুভূমিক ভাবে চলা এইটা এইটা বুঝানো, আর হচ্ছে ওটা এইচ এ ছিল এটা বলা, কিংবা সে r/2 দূরত্বে ছিল এটা বলা, এই তিনটা জিনিসের মিনিং সেম। এই জিনিসটা যদি বুঝে ফেলো তাহলে আমাদের কাজটা করা ইজি হবে। এই জিনিসটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন আমরা এই ম্যাথটার দিকে আসি। তাহলে এখন দেখি এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কাজ কি রকম করতে পারি। তাহলে আমাদের হাতে তিনটা ক্লু আছে, তিনটা ক্লুর যে কোনো একটা বের করতে পারলে কাজ হয়ে যাবে। তাহলে দেখি আমরা আগে। তাহলে এখন দেখো এখানে তাহলে কি কি দেওয়া আছে, এখানে তুমি খেয়াল করো, ওর এখান থেকে তুমি এই যে আনুভূমিক বরাবর যে দূরত্বটা, এটা তো আমি কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, এটাও চলে গেল। এই আনুভূমিক বরাবর দূরত্ব ধরে নিলাম হচ্ছে এক্স, এক্স বরাবর এক্স আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে সে এই পয়েন্টে আসার জন্য। আর সে আঘাত করছে তো এই পয়েন্টে, তাহলে আমাদের এইটুকু হচ্ছে তার উচ্চতা, এইচ এর মান, এটা এইচ এর মান। এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাকে এখন এইখান থেকে জিনিসটা, এই তিনটা ক্লুয়ের যে কোনো একটা ক্লু প্রমাণ করে এনে দেখাইতে হবে। এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তুমি চিন্তা করো যে এখানে তোমার কি আসতেছে বলো দেখি। এখানে তোমার এক্স অক্ষ বরাবর যে দূরত্ব এটা আসতেছে, এই যে এক্স, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সেটা আসতেছে, এটাকে তুমি ওয়াইও বলতে পারো, এইচও বলতে পারো। আমি যেমন এখানে এইচ বলছি, তুমি ওয়াই বলে দিলা, মনে করো তুমি ওয়াই বলে, সেম জিনিস যেহেতু, তাহলে এক্স রিলেটেড থাকতেছে, ওয়াই রিলেটেড থাকতেছে। আর একটা কি জিনিস রিলেটেড সেই জিনিসটা একটু বলি। সেটা হচ্ছে আরেকটা ক্লু দেওয়া আছে, কি বলো দেখি। ওর যে নিক্ষেপণ কোণের দিকটা এইটা কিন্তু দেওয়া আছে, তুমি দেখো নিক্ষেপণ কোণ যদি থিটা নট হয়, ওর কিন্তু এই নিক্ষেপণ কোণের দিকটা দেওয়া আছে। এখন নিক্ষেপণ কোণের দিকটা ভাইয়া কিভাবে বের করতে পারি আমরা? দেখো নিক্ষেপণ কোণের দিক যেহেতু ওর বলাই আছে যে ওর কি রকম, এই যে ওর নিক্ষেপণ কোণের দিক হচ্ছে একদম টাওয়ারের শীর্ষকে কেন্দ্র করে, শীর্ষকে লক্ষ্য করে। তাহলে নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা নট যদি হয়, তাহলে আমরা এই চিত্রটা নিক্ষেপণ কোণের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন এই চিত্রে কি হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে এক্স, আর এটা থিটা নট। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবা? এখান থেকে তুমি কি tan থিটা নটের মান পাবা না? tan থিটা নটের মান কি? লম্ব বাই ভূমি, তার মানে ক্যাপিটাল এইচ বাই এক্স। এই তো এইটুকু বলতে পারবা, তাই না? এইটুকু তুমি এখান থেকে বলতে পারতেছো। তাহলে তোমার হাতে এখন কি আছে বলো দেখি। তাহলে আমি এই জিনিসগুলো ইরেজ করে দিই। তোমার হাতে এখন আছে তাহলে এই কয়েকটা তথ্য, এক্স আছে, ওয়াই আছে, এবং tan থিটা নট আছে। এখন এইগুলা, এই তিনটা জিনিস নিয়ে তোমাকে কি করতে হবে? ফর্মুলা গঠন করতে হবে, এবং ফর্মুলা গঠন করে সেখান থেকে কমেন্ট করতে হবে। এখন তুমি আমাকে বলো দেখি, এক্স ওয়াই এই জিনিসটা, এই দুইটা জিনিস আছে, এরকম সূত্র কি? এরকম কম্বাইনিং সূত্র হচ্ছে ওই যে y is equal to x tan theta minus gx square by y is equal to x tan theta naught minus gx square by 2 v naught square cos square theta theta naught। এইটা একটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে y is equal to x tan theta naught 1 minus x by r, এইটা। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন যেহেতু দেখতেছি এখানে আমার v naught এর ব্যাপারটা নাই, কিংবা আর জটিলতা আমরা যেতে যাচ্ছি না, তাহলে আমরা কি এই নিচেরটা অ্যাপ্লাই করব, নিচেরটা, এটা তো জটিলতা কম, এটা অ্যাপ্লাই করে দেখি কি হয়।
এইটা যখন তুমি অ্যাপ্লাই করবা দেখবা তোমার কাজটা সোজা হবে। তাহলে এটা অ্যাপ্লাই করে দাও। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? ওয়াই এর মান দেখো তো h/2 না, ওয়াই এর মান h/2, যেহেতু মধ্যবিন্দুতে আঘাত করছে তাহলে h/2 লিখলাম। এক্স এর মান কত? এক্স এর মান তো আমরা জানি না, এক্স থাকলো। টেন থেটা নটের মান তুমি জানো না? জানো। টেন থেটা নটের মান কত ছিল? h/x, তাহলে বসাই দাও h/x বসাই দাও। আর এখানে 1 - x/r, তাহলে এখানে 1 - x/r থাকে। এক্স এর জায়গায় এক্স এর মান তো আমরা ওভাবে জানি না, আর এর মান এটাও অজানা। এখন দেখো দিয়ে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো তো কি আসে। এই জিনিসটাকে সিম্পলিফাই করলে কি হয়, এক্স আর এক্স ক্যান্সেল হয়ে চলে গেল, এখানকার এইচ আর এখানকার এইচ ক্যান্সেল হয়ে চলে গেল, থাকলো কি, এখানে থাকলো হাফ, এখানে থাকলো 1 - x/r। আচ্ছা, এইখান থেকে তুমি কি বলতে পারবা বলো দেখি? এইখান থেকে তুমি বলতে পারবা যে এই x/r টাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে, আর এটা হাফটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হাফটা কি হলো 1 - হাফ, মানে কি, মানে হাফ। অতএব এইখান থেকে আমি কি বলতে পারবো, x = কি, হাফ আর বলতে পারবো না, বা r/2 বলতে পারবো না। তাহলে এখানে দেখো আমি কি আনলাম, x = আনলাম r/2। এখন তোমাদেরকে কি আমি আগে এটা বলছিলাম না যে এই যে এইখানে আনুভূমিক দূরত্বটা r/2 দেখানো, কিংবা উল্লম্ব দূরত্বটা, ওর যে এই উল্লম্ব দূরত্বটা বা সর্বোচ্চ উচ্চতাটা, এখানে সর্বোচ্চ উচ্চতা লিখে দিই, এইচ লিখলে একটু কনফিউজিং হচ্ছে, সর্বোচ্চ উচ্চতা এটার মান যে h/2 এইটা দেখানো, এবং আনুভূমিক ভাবে সে চলতেছে ওই পয়েন্টে, আঘাত করা পয়েন্টে, এই তিনটা জিনিস দেখানো কি সেম কথা। তাহলে তুমি দেখো একটা ক্লু তুমি বের করে ফেলছো, সেটা কি, যে x = r/2, এই যে x = r/2, অর্থাৎ সে আনুভূমিক দূরত্ব, সে r/2 চলতেছে। তাহলে এইখানে যদি তুমি x = r/2 বলতে পারো, তাহলে কি তোমার যে তিনটা ক্লু, আনুভূমিক ভাবে চলার যে তিনটা ক্লু, তার মধ্যে একটা ক্লু বলে দিচ্ছ, শেষ। তুমি যে কোনো এই তিনটার মিনিং যেহেতু সেম, তাহলে এইটা বলা, এইটা বলা, এইটা বলা, তিনটা বলা সেম। তাহলে তুমি যদি এইটা বলো, তাহলে তুমি এখান থেকেই বলে দিতে পারবা কি, যেহেতু সে r/2 আনুভূমিক ভাবে দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি, তার মানে সে সর্বোচ্চ উচ্চতায় ছিল, এবং সর্বোচ্চ উচ্চতায় ছিল মানে কি, সর্বোচ্চ উচ্চতায় ছিল মানে হলো যে ও আনুভূমিক ভাবে সেটা অতিক্রম করছে। এই তো, এইটাই ছিল এই ম্যাথটার সলিউশন। তুমি দেখো এই ম্যাথটা দেখে হয়তো কঠিন সিন করতে পারে, কিংবা মনে হতে পারে এটা কিভাবে করব, কাজগুলো কি হবে, কিন্তু তুমি যদি সবগুলা জিনিস ধরে ধরে বুঝে বুঝে আগাও, তাহলে দেখো একটা স্টেপে ম্যাথ শেষ, একটা স্টেপে। আমার ম্যাথটা এক্সপ্লেন করতে টাইম লাগছে হয়তো বা, কারণ জিনিসটা বুঝাইতে কেন হচ্ছে কি হচ্ছে এই জিনিসগুলো বুঝাইতে টাইম নিছি আমি, কিন্তু দেখো ম্যাথটা করার ক্ষেত্রে তুমি জিনিসটা ধরতে পারলে, জাস্ট একটা স্টেপ, দ্যাটস ইট। এই একটা স্টেপে ম্যাথটা পুরোটা শেষ, একদম টোটাল ম্যাথটা শেষ। ওয়াই ইজ ইকুয়াল টু এটা, এই টোটাল ম্যাথটাই এখান থেকে শেষ। এই তো, এই কারণে এই ম্যাথটা আমার কাছে বেশ পছন্দের লাগতো। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমি কাজগুলো কি করছি প্রথম থেকে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে, এখানে বলছিল যে দেখাইতে হবে সে আনুভূমিক ভাবে আঘাত করছে, এই যে মিডল পয়েন্টে আঘাত করার সময় আনুভূমিক ভাবে আঘাত করছে। কনটেক্সট ছিল এরকম যে বন্দুক তাক করা হয়েছে, বা দিকের ব্যাপারটা, দিক ছিল একদম এই বরাবর, শীর্ষ দিক বরাবর, কিন্তু গেছে কতদূর, গেছে সে এই হাফ পর্যন্ত হিট করতে পারছে, এই হাফ পয়েন্টে হিট করছে। তাহলে এখন এখান থেকে আমরা কি করছি, তাহলে এখান থেকে আমরা কনটেক্সটটা প্রথমে সাজাই নিছি, কনটেক্সট অনুযায়ী h/2 এই তথ্যগুলো লিখছি, এটা তো ওয়াই, এটা এক্স, এটা থেটা না, এইগুলো সবগুলো লেখা আছে। তারপর এখন কনটেক্সট থেকে আমরা দেখতেছি যে এখানে বলা হয়েছে প্রশ্নে যে ওর কি করতে হবে, ওর আঘাত করার সময় আনুভূমিক ভাবে চলে এটা দেখাতে। এখন আমরা কি জানি আনুভূমিক ভাবে চলে, এই জিনিসটা মিনিং কি, এই জিনিসটা মিনিং হচ্ছে যে সে সর্বোচ্চ উচ্চতায় ছিল, আর সেটা কি, সে হচ্ছে r/2 পরিমাণ আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, এটা তোমাদেরকে এখান থেকে দেখাইছে। এই যে এখানে আনুভূমিক ভাবে থাকে, এটা এইচ, এটা r/2। তো এখন তাহলে এই তিনটা জিনিসের মিনিং সেম, যে আনুভূমিক ভাবে চলা, কিংবা সর্বোচ্চ উচ্চতায় থাকা, কিংবা r/2 আনুভূমিক দূরত্ব অতিক্রম করা, তিনটা জিনিসের মিনিং সেম। তাহলে যে কোনো একটা দেখাইতে পারলেই হবে, যেহেতু সবগুলোর মিনিং সেম। তাহলে এখন আমরা সেখান থেকে আগাইছি কিভাবে, এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, টেন থেটার মান জানি, এই যে ডিরেকশন দেওয়া ছিল ওই ডিরেকশনের ক্লুটা থেকেই আমরা এটা বের করছি, টেন থেটার মানটা। এখন এই তিনটা দিয়ে কম্বাইনিং কোন ফর্মুলা গেলে সহজ হয়, তখন ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি, ওই ফর্মুলা দিয়ে সিম্পলি আমার এক্স এর মান চলে আসছে r/2, অর্থাৎ সে r/2 দূরত্ব অতিক্রম করছে আনুভূমিক ভাবে। r/2 দূরত্ব অতিক্রম করছে আনুভূমিক ভাবে মানে কি, মানে সে সর্বোচ্চ উচ্চতা আছে, সর্বোচ্চ উচ্চতা আছে মানে কি, আনুভূমিক ভাবে পাস করতেছে। এই তো, এইটাই গেল আমাদের এই ম্যাথটার সলিউশন। এখন এই জিনিসটা টোটালি বুঝছো কিনা জানো, তাহলে আমরা আমাদের আজকে লাস্ট ম্যাথে কিন্তু চলে আসবো। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা কিসে যাব, এই জিনিসটার ক্ষেত্রে এখন আমরা লাস্ট ম্যাথে আজকে চলে যাব, সেটা হলো ই নাম্বার, 12 এর ই নাম্বার। তাহলে এখন দেখো 12 এর ই নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে। এখানে বলছে যে 288 ফিট দৈর্ঘ্যের একটা এবি আনত মসৃণ সমতল। আচ্ছা, এইখানে একটা আনত সমতল মানে কি, এখানে একটা তোমাকে
ঢালু তল বা আনত তল দেওয়া হয়েছে। এখন বলছে কি যে 288 ফিট দৈর্ঘ্যের এবি আনত মসৃণ সমতলের শীর্ষবিন্দু এ এর উচ্চতা 64 ফিট। আচ্ছা, তাহলে এইখানে একটা আনত তল দিছে, এটা শীর্ষবিন্দু বলছে এ, এই যে এটা শীর্ষবিন্দু এ, এই শীর্ষবিন্দু এ এর উচ্চতা কত দিছে 64 ফিট, তাহলে এইটুকু দিছে 64 ফিট, এইটুকু দেওয়া আছে। আর কি বলছে, আর বলছে যে এবি কে ডি এবং ই বিন্দুতে এমন তিন অংশে ভাগ করো যেন কি হয়, একটা বস্তুকণা শীর্ষ এ হতে, এইখান থেকে শীর্ষ এ হতে প্রতিটা অংশ সমান সময়ে অতিক্রম করে। আচ্ছা, এখন এই ব্যাপারটা একটু আমি ভেঙে বলি। এখন বলছে এ বি আনত তল, তাহলে এই যে এটা এ এটা বি, এ যেহেতু শীর্ষ বলছে তাহলে এটা উপরে লিখলাম, বিটা নিচে। এখন এটা হাইট দেওয়া আছে, হাইট লিখে দিলাম। এখন বলছে এই যে এবি তলটা আছে একে ডি এবং ই পয়েন্টে ভাগ করতে হবে। তাহলে এখন মনে করো ডি আর ই পয়েন্ট যদি এখানে এখানে হয় তাহলে কি রকম হলো, তাহলে এটাকে যদি তুমি ডি দাও, এটাকে মনে করো ই দিলাম, এই যে এই দুইটা পয়েন্ট দিলা ডি এবং ই, এখানে এদেরকে এমন ভাবে দিতে হবে যাতে করে কি হয়, এই যে তাহলে কয়টা ভাগে ভাগ হলো এবি তলটা, এ একটা তল, এডি সরি কয়টা অংশে ভাগ হলো, তিনটা অংশে, এডি একটা অংশ, ডি একটা অংশ, আর বি একটা অংশ। এখন বলছে এই যে এইভাবে তুমি ভাগ করবা ডি এবং ই কে যে পয়েন্ট আউট করবা, এমন ভাবে করতে হবে যেন কি হয়, যেন এডিটা অতিক্রম করতে এই বলটার যে সময় লাগে, ডিটা অতিক্রম করতেও যেন বলটা সেই সময় লাগে, ইবিটা অতিক্রম করতেও বা বিটা অতিক্রম করতেও যেন তার সেম সময় লাগে। এইটা বলা হয়েছে যে প্রতিটা অংশ যেন সমান সময়ে অতিক্রম। আচ্ছা, এখন কনটেক্সটে যাতে তোমাদের ঝামেলা না হয়, কনটেক্সটটা একদম ভালো মতো বুঝে নাও। কি হয়েছে এখানে, ব্যাপারটা হচ্ছে এখানে একটা তল দেওয়া আছে, আনত তল বা হেলানো তল। এখন এই যে ঢালু তলটা দেওয়া আছে, এই ঢালু তলটা হাইট দেওয়া আছে 64 ফিট। এখন হাইট দেওয়ার পরে কি করছে ও, এখন তাহলে হাইট দেওয়ার পরে এই উপরের বিন্দুটা এ, নিচের বিন্দু বি বলছে। তারপরে বলছে যে ডি আর ই এমন দুইটা পয়েন্ট যেটা কি হবে এই তলটাকে তিন ভাগে ভাগ করবে, ভাগ তো করছে বোঝাই যাচ্ছে দেখে, এবং সে কি করবে এমন ভাবে ভাগ করবে যাতে কি হয়, এডিটা পাস করতে বলটার বা বস্তুটার যে টাইম লাগে, ডিটা পাস করতে সেম টাইম লাগে, এবং বিটা পাস করতে যেন তার সেম টাইম লাগে, এই জিনিসটা। তাহলে এখন এই ব্যাপারটাকে সোজা করে চিন্তা করলে ব্যাপারটা এরকম যে তুমি যদি বলটার পতনকাল পাও, যে এখন এইখান থেকে এইখানে পড়তে একদম এই শীর্ষ থেকে একদম ভূমিতে পড়তে এ থেকে বিতে আসতে খুব সময় লাগছে মনে করো 9 সেকেন্ড, তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে ডিটা এমন পয়েন্টে সেট করতে হবে যেন সে ডি পয়েন্টে 3 সেকেন্ড পরে আসে, তারপরে ইটা এমন পয়েন্টে সেট করতে হবে যেন সে কিসে আসে, এখানে 6 সেকেন্ডে আসে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, এই তো এই জিনিসটা দেওয়া হচ্ছে, এইভাবে দেওয়া হচ্ছে। তা আশা করা যায় প্রশ্নের কনটেক্সটটা তোমাদের ক্লিয়ার হচ্ছে যে এখানে ব্যাপারটা কি হচ্ছে। ডি আর ই পয়েন্ট মানে এরা সেম টাইমে করতে হবে, এই তিনটা এই তিনটার দৈর্ঘ্য কিন্তু সেম টাইমে করতে হবে। এই তিনটার দৈর্ঘ্য কিন্তু সেম না, ভালো মতো বুঝো, এদের দৈর্ঘ্য আবার সেম না, দৈর্ঘ্য সেম হলে কিন্তু হবে, দৈর্ঘ্য সেম তো হবেই না, দৈর্ঘ্য সেম না, আমার হয়তো ডাবল এই ড্যাশ দেওয়া ঠিক হয়নি। তো দৈর্ঘ্য সেম না, কিন্তু এদের এইগুলো পাস করতে সেম টাইম লাগে, এডি পাস করতে যা টাইম লাগে, বি পাস করতে সেই টাইম লাগে, বি পাস করতে সেই সেম টাইমটাই লাগে। আচ্ছা, তাহলে এখন আমরা আগাই। আমরা তো স্ট্র্যাটেজিটা তোমাদেরকে বলে দিছি যে পুরাটা সময় যেটা হবে সেটাকে তিন ভাগ করে আমরা প্রথম মনে করো 27 সেকেন্ড ধরো বা 15 সেকেন্ড, তাহলে প্রথম 5 সেকেন্ডের জন্য 5 সেকেন্ডে তুমি ডিতে আসবে, 10 সেকেন্ডে ইতে, 15 সেকেন্ডে বিতে, এরকম আর কি ব্যাপার। ওকে, তাহলে এখন এই ব্যাপারটা যদি আমরা বুঝে যাই, এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, এখন আমরা এই জিনিসটা সলভ করতে আগে। এই জিনিসটার কত দেওয়া আছে, এই এবি দৈর্ঘ্যটা দেওয়া আছে 288 ফিট, এই যে 288 ফিট দৈর্ঘ্য। এখন এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে যে ব্যাপারটা আমাদের বের করতে হবে বা যে ব্যাপারটাতে আগাবো সেটা হলো কি, আনত তলের ক্ষেত্রে আমাদের এই বরাবর যে বস্তু পড়বে, এই বরাবর বস্তু পড়ার ক্ষেত্রে কি লাগবে, জি এর উপাংশটা কি বরাবর কত কাজ করতেছে সেটা লাগবে, তাই না? এখন তাহলে এই বরাবর জি এর উপাংশ কত কাজ করবে, তাহলে তুমি যদি মনে করো এখানে যদি থেটাটা নাও, এখানে থেটা নিলাম, এইখানে থেটা নিলে আনুভূমিকের সাথে থেটা নিছো, তাহলে এই বরাবর কাজ করবে কত, জি এর জি সাইন থিটা, জি জেড ইকুয়াল টু কি হবে তাহলে জি সাইন থিটা কাজ করবে। এখন এই যে সাইন থিটার মানটা কোথা থেকে পাবা, সাইন থিটার মান এই তো সিম্পলি এই যে 64 দেওয়া আছে 288 দেওয়া আছে সেখান থেকে পাবা, বের করে ফেলো কত হবে তাহলে, এখান থেকে তাহলে জি ইনটু থাকলো সাইন থিটার মান কত, লম্ব বাই অতিভুজ, তাহলে কত 64/288, এই তো এটা থাকবে 64/288 কে যদি তুমি একটু সিম্পলিফাই করো তাহলে আসবে 2/9, এই তো, এই কারণ এটা হচ্ছে 32 দুগুণে 64 আর এটা হলো 320 থেকে 32 কম, তার মানে 32 এর 9 গুণ, তাহলে এটা থাকলো এরকম, তাহলে গেল 2/9 জি।
এটা তাহলে জি জেড বা হচ্ছে তোমার এই বরাবর এই তল বরাবর জি এর এই যে যে উপাংশটা সেই উপাংশটার মান বের করে নিলাম। তাহলে যত জায়গায় জি আসবে তার জায়গায় আমরা এই জিনিসটা বসাবো। ওকে, তাহলে এখন এই ব্যাপারটা গেল। এইবার এখন দেখো, এইবার এখন তোমাকে এইখানে কেসগুলো অ্যাপ্লাই করতে হবে যে তুমি হচ্ছে পড়তে কত সময় লাগে এবং ওই সময়টা ওয়ান থার্ড করে এই কাজগুলা করতে হবে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আগে প্রথম কথা হচ্ছে পড়তে কত সময় লাগবে সেই জিনিসটা আমরা বের করবো। এখন ও যেহেতু আদি অবস্থায় ইউ ইকুয়াল টু 0 থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে ওর ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যেতে পারে তুমি দেখো তো। তাহলে এস গেল, আর পড়তে সময় লাগলো মনে করো ক্যাপিটাল টি যদি আমরা দিই বা স্মল টি থাক সমস্যা নেই, থাকলো স্মল টি। আর হচ্ছে জি এর উপাংশ তুমি জানছো জি জেড, আর কি লাগবে আমাদের এখান থেকে ইউ পাইছি। এই তো হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই তো এখন এই যে হাফ এ টি স্কয়ার লিখলাম, এর জায়গায় কি লিখতে পারবো, এর জায়গায় জি এর উপাংশটা লিখতে পারবো, সিম্পল কথা। তাহলে এর জায়গায় জি এর উপাংশটা লিখে দিই। তাহলে কত, জি এর উপাংশ হচ্ছে 2/9, 2/9 জি টি স্কয়ার লিখে দিলাম। এইবার এখন এখান থেকে দেখো ইউটির মান কত, শূন্য, কারণ ইউ যেহেতু 0 এখন, তাহলে ইউটি ক্যান্সেল করবে। তাহলে এখন আমার থাকতেছে এইখানে এস ইকুয়াল টু হাফ ইন্টু 2/9 জি টি স্কয়ার, এইরকম ব্যাপারটা থাকছে। এই টিটা কি, এই টিটা হচ্ছে এই টোটাল তলটা পড়তে সময়, এই টোটাল তলটা পড়তে সময় কত সেটা বের করবো। তাহলে এখন দেখি লিখে ফেলি, এস এর মান কত, তাহলে কত দূরত্ব সে নামতেছে, এই টোটাল তলটা নামতেছে, তার মানে টোটাল তলের দূরত্ব কত, 288, লিখে দিলাম 288। আর এখানে সিম্পলি করে আমরা ক্যালকুলেট করতে পারবো, ক্যান্সেল করতে পারবো, ক্যান্সেল করে দিলাম 1/9, আর এখানে থাকলো জি, আর এখানে থাকলো টি স্কয়ার। তাহলে এখানে সিম্পলি তুমি এখান থেকে টি এর মানটা বের করবে। সতর্ক থাকতে হবে, কি সতর্ক থাকতে হবে, এখানে কিন্তু তুমি এফপিএস পদ্ধতিতে হিসাব করতেছো, এই যে ফুট আসছে, ফুট ফুট, তাহলে অবশ্যই জি এর মান 32 বসাইতে হবে, 32 না বসালে কিন্তু হবে না। তাহলে এখন এখান থেকে জি টি এর মান কত আসবে, টি এর মানটা একটু ক্যালকুলেট করলে দেখবা এটার মান আসবে টি ইজ ইকুয়াল টু 9 গেল। তাহলে এখন কথা হচ্ছে টি ইজ ইকুয়াল টু যে 9 আসলো, এইটা কি সময় বলো দেখি, এইটা টোটাল পড়তে সময়, টোটাল। তাহলে ডি পয়েন্টে কোন কোন সেকেন্ডে ছিল, ডি পয়েন্টে ছিল সে হচ্ছে 3 সেকেন্ডে। আর আবার ই পয়েন্টে কখন ছিল 6 সেকেন্ডে, আর বি পয়েন্টে কখন ছিল 9 সেকেন্ডে। এই তো এরকম করে, তাহলে 3 6 9, তাহলে সমান সময় সবগুলোতে অতিক্রম করলো। এই তো এভাবে আমরা ভাগ করে নিলাম। ওকে, এখন বের করে ফেলো, খুব সিম্পল। তাহলে এখন বের করে যদি আমরা, তাহলে এখন আমরা বের করবো ডি পয়েন্টের এইটার এই দূরত্ব, এই তল বরাবর দূরত্ব কত নামতে হচ্ছে। তাহলে ডি পয়েন্টের জন্য কি করবা, এস ডি লিখলাম মনে করো, এস ডি ইকুয়াল টু কি হবে, ইউটি প্লাস আবারও হাফ এ টি স্কয়ার। এখন ইউটি যেহেতু শূন্য, তাহলে ডিরেক্ট লিখে দাও হাফ এ টি স্কয়ার লিখলাম। এখন এর মান বসায় দাও, এর মান কত, এর মান হচ্ছে 2/9 জি, বসাও 2/9 জি, 2/9 জি টি স্কয়ার। এখন টি এর মান কত বসাবো বলো দেখি, টি এর মান বসাবা ডি তে আসতে সময়, ডি তে আসতে সময় কত 3 সেকেন্ড, তাহলে টি এর মান বসাবা 3 সেকেন্ড, সিম্পল। এখন টি এর মান যদি 3 সেকেন্ড বসাও, জি এর মান যদি 32 বসাও এফপিএস পদ্ধতির জন্য, তাহলে তুমি সিম্পলি এখান থেকে মানটা পাবা কত, 32 ফুট হয়ে গেল। তাহলে তুমি এখানে ডি পয়েন্টের হাইট, সরি দূরত্বটা পাইলা। তাহলে এ ডি এর মানটা পাইলা, এ ডি এর মান কত 32 গেল। এখন আর তোমার কি বের করা লাগবে, ই পয়েন্টের অবস্থানটা বের করা লাগবে। আবারও বের করা কিভাবে, তাহলে এস ই, এস এর মান কত, তাহলে এটা হচ্ছে আবারও হাফ এ টি স্কয়ার, যেহেতু তাহলে হাফ 2/9 থাকবে, জি থাকবে। এবার টি ডি না করে টি ই করতে হবে, টি ই স্কয়ার। টি এর মান কত 6 সেকেন্ডে সেখানে আসে, তাহলে এখানে 6 বসাবো এখানে। তাহলে সিম্পলি এখান থেকে মানটা কত আসবে, 128 ফিট। এই তো হয়ে গেল। তাহলে এখানে তুমি এ ই এর মানটাও পাইলা, এ ই এর অবস্থান পাইলা 128 ফিট। এই তো এই জিনিসটাই মূলত চাইছিল, তোমাকে কি চাইছিল, ডি এর অবস্থান এবং ই এর অবস্থান, তাই না, ডি এবং ই পয়েন্টে 3 ভাগে ভাগ করতে বলছে। তাহলে ডি এর অবস্থান ই এর অবস্থান যদি তুমি পাও, তাহলে এখান থেকে এইভাবে বের করে বলে দিলাম। এই তো, তাহলে এডি দূরত্ব 32 মিটার, এই দূরত্ব 128 মিটার। তার মানে কি, তার মানে তুমি জিনিসটা এইভাবে ব্যাখ্যা করতে পারো যে এই ডি পয়েন্টের অবস্থান হবে কোথায়, ডি পয়েন্টের অবস্থান হবে এই হেলানো তলের শীর্ষ থেকে 32 মিটার দূরে। ই পয়েন্টের অবস্থান হবে কোথায়, হেলানো তলের শীর্ষ বিন্দু থেকে 128 মিটার, 128 ফুট দূরে। এই তো হয়ে গেল। এখন মানে তোমার এক কথায় তোমার কাছে চাইছে ডি এর অবস্থান এবং ই এর অবস্থানটা চাইছে। এখন অবস্থানটা তুমি যেভাবে ইচ্ছা নিজের মতো করে ব্যাখ্যা করো। এরা কিভাবে করছে দেখি, এরা বলছে এডি ইজ ইকুয়াল টু 32 ফুট, হ্যাঁ আমাদের এডি আসছে 32, ডি ইজ ইকুয়াল টু 96 ফুট। আচ্ছা, ডি ইজ ইকুয়াল টু 96 ফুট মানে কি, এই আমরা টোটালটা বলছি, আমরা বলছি এ এর মানটা, ওরা এখান থেকে এই থেকে এডিটা মাইনাস করে এই ডি অংশটুকু, জাস্ট এতটুকু অংশ বলছে। একই জিনিস, ইবির মান 160 ফুট, তাহলে আবারও ওই একইভাবে ইবির মান কি, এই এতটুকু, আমি একটু কালার যদি চেঞ্জ করে দেখেন, এতটুকু জাস্ট, তাহলে এতটুকুর মান আমরা বের করতে পারবো না, পুরোটা জানি 288,
তাহলে 288 থেকে এই এর মানটা বাদ দিলে এতটুকু মান আসবে। এই তো জাস্ট তোমাকে ডি এবং ই এর পজিশন সিলেক্ট করতে বলছে, তুমি পজিশনগুলো সিলেক্ট করে দিলেই হবে, আর কোনো চিন্তা নেই। এই তো হয়ে গেল। তাহলে আমাদের এই ম্যাথটাও সলভ করা হয়ে গেল। এটার ক্ষেত্রে কি কাজ করছি সেটা আমি বলি। এখানে মূলত আমাদের কনটেক্সটে যে বক্তব্যটা সেইটা ক্লিয়ার হওয়াটাই আসল কাজ। এখানে কথা কি, এইখানে ব্যাপারটা হলো যে একটা খেলানো তল দেওয়া আছে, খেলানো তলের দৈর্ঘ্য দিছে, উচ্চতা দিছে। উচ্চতা দেওয়ার পরে তখন তুমি কি করতে হবে বলছে যে এখান থেকে ওই তলটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করা মানে কি, আরো 2টা পয়েন্ট লাগবে। এই 2টা পয়েন্টে এমন ভাবে ভাগ করতে হবে যেন সে দূরত্বগুলা সে সমান সময়ের দূরত্বগুলা অতিক্রম করে। সেটার উদাহরণ দিছিলাম কিভাবে, সেটার উদাহরণ দিছিলাম হলো গিয়ে তোমার হলো মোট সময় যদি মনে করো 12 সেকেন্ড যদি হয়, 9 সেকেন্ডই দিছিলাম, 9 সেকেন্ডই আসছে প্রশ্নে, এই জন্য একটু ভিন্ন দিচ্ছি এখন। 12 সেকেন্ড যদি হয় তাহলে এটুকু 4 সেকেন্ড, এটুকু 4 সেকেন্ড, এটুকু 4 সেকেন্ড সমান সময় অতিক্রম করবে। এই জিনিসটা যাতে ভুল না হয়, তুমি আবার ভুল করে সমান দূরত্ব নিলে হবে না, যে এটা 228 ফিট পুরাটা, তাহলে এটা 288/3, এটা 288/3, এটা 288/3 না, এমনটা না। সমান সময় বলছে, সমান সময়টা ডিস্ট্রিবিউশনটা সমান রাখতে বলছে, দূরত্বের ডিস্ট্রিবিউশন না। ওকে, তাহলে এই কারণে তুমি তখন সময়টা বের করে নিবা, মোট সময়, মোট পড়তে কত সময় লাগে সেটা বের করে নিয়ে তখন তুমি সেখান থেকে এগুলার মান বসাই দিয়ে দেখবা। আমাদের মোট সময় আসছে 9 সেকেন্ড, তাহলে এখানে থাকে 3 সেকেন্ডে, এখানে থাকে 6 সেকেন্ডে, তখন আমরা সেই অনুযায়ী কাজগুলা করে দিচ্ছি। এই তো হয়ে গেল। এইখানে একটা ছোট্ট পয়েন্ট কি, তুমি এখানে যে এই সময়ের মানটা যে আমি এইভাবে বের করছি, এইভাবে না বের করে তুমি আরো সহজ ভাবে বের করতে পারো। সেটা কি, সেটা কারো বোধগম্য, মানে দু একজনের বোধগম্য হবে কিনা এই জন্য আমি ওই লিস্টকে দেখাইনি জিনিসটা প্রথমে। এখন হয়তো বা বোধগম্য হবে, এখন যেহেতু পুরো ম্যাথটা বুঝে গেছে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, √2h/g জানি না, এটা কিসের ক্ষেত্রে জানি, পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন এইখানে এই জিনিসটা জাস্ট পরন্ত বস্তু না হয় কি হয়েছে, ওই রকমই একটা বস্তু হয়েছে যার ইউ শূন্য, পরন্ত বস্তুরও যেমন শর্ত যা, এরও শর্ত তাই, জাস্ট এর ক্ষেত্রে কি হয়েছে, জি এর উপাংশটা ভিন্ন হয়ে গেছে। তাহলে এখানেও তাহলে ওই কাজটাই করবো, এইচ এর জায়গায় বসাবো দূরত্বটা, কত দূরত্ব, এইচ এর জায়গায় তুমি এস এর মান বসাবা, কত দূরত্ব পাড়ি দিচ্ছে সে, 2s। আর জি এর জায়গায় বসাবা জি এর উপাংশটা, জি এর উপাংশ কত, জি সাইন থিটা। এই তো, এইটা যদি তুমি করো তাও তুমি টি এর মানটা পাবা, অবশ্যই পাবা, এবং টি এর মান অবশ্যই সেমই পাবা, 9 সেকেন্ডই পাবা। তো তোমার এইভাবে যদি তুমি চিন্তা করতে চাও, এইভাবে চিন্তা করা যেতে পারে। আর যদি তোমার কাছে মনে হয় এইভাবেই মাথায় থাকবে ভালো, তাহলে এইভাবেই করবা এই অনুযায়ী। এই তো চলে গেল। তাহলে আমাদের এই ম্যাথটাও সলভ করে ফেললাম, আশা করা যায় এই ম্যাথটাতেও কি করছি সেগুলো জিনিস তোমরা বুঝছো। তাহলে আমাদের আজকের লেকচারে কি কি কাজ করলাম সেই জিনিসটা বলেই আজকের লেকচার টোটালি শেষ করে দিব। এইটা যদি আজকের লেকচার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। কোনটা? আচ্ছা, চ্যাট বক্সে একজন বলছে ভাই এভাবে করলে কি কেটে দিবে নাকি, কেটে দিবে না, কোনটা, এই টি ইজ ইকুয়াল টু √, আচ্ছা না না কেন কাটবে, এটা অবশ্যই সঠিক সমাধান, এটা তো অবশ্যই সঠিক সমাধান, সঠিক সমাধান বলেই তো আমি দেখাইলাম, নাহলে কেন দেখাবো আমি, যদি জিনিসটা সঠিক না হয় তাহলে কেন দেখাবো, অবশ্যই সঠিক সমাধান, এটা এভাবে করলে কেন কাটবে, এটা সঠিক তো, কাটার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আজকের লেকচার তো শেষ হয়ে গেল, এই লেকচারটা শেষ হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা মানে শেষ হয়ে গেল। তাহলে দেখো আমাদের চ্যাপ্টার, তাহলে এখানে আজকে কি কি করছি এটা খালি জাস্ট বলে দিই। 8 এর ক্ষেত্রে ও করছি, 8 এর জাস্ট ও বাকি ছিল। 9 এর এ বি সি ডি ই করছি, এবং আমরা একটা উদাহরণ করছি এক্সাম্পল 8। এই তো, তাহলে আমাদের 9 এর ই শেষ হয়ে গেল আমাদের, তাহলে 9 এর ই যদি শেষ হয়ে যায় নেক্সট দিন আমরা অন্য চ্যাপ্টার দেখবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।